নিটেল গল্পের প্রথম অংশ লেখিকা ইষ্টাদিতি। প্রেমিকের বিয়ের সংবাদটা কানে আসতেই একগাল হাসল তুষি। তা দেখে অবাক হলো তার প্রেমিক আরিফ। সে ভেবেছিল তুষি ভীষণভাবে রিয়াক্ট করবে, কাঁদবে হয়তো, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত করলো তুষি। মেয়েটা হেসে হেসে বলল, বিয়ে কবে তোমার? এই মাসেই। আরিফ তুষির মুখের দিকে চেয়ে থাকলো অবাক হয়ে, তারপর বলল, ডোন্ট ফিক হয়নি, ডেট ফিক্সড হয়নি এখনো। তুষি ফের বলল, শুভ কাজে দেরি কেন? জলদি ডেট ফিক্সড করে ফেলো। আরিফ উদ্ভন্ন ন্যায় জিজ্ঞাসা করলো, তুমি হাসছো, তোমার খারাপ লাগছে না আমার বিয়ের কথা শুনে? তুষি বাদামের খোসা ছাড়িয়ে আরিফের হাতে দিল, চোখের ইশারা করে খেতে বলল ওকে। কারো খুশির খবর নিজেই খুশি হতে শিখেছি আরিফ। পরশিকতা যে আমার মাঝে নেই তা আশা করি এই 8 বছরের সম্পর্কে বেশ টের পেয়েছো তুমি। আরিফের মনে হলো তুষি খুব সুন্দর করে ওকে মনে করিয়ে দিল 8 বছরের সম্পর্ক ওকে ঠকিয়েছে আরিফ। কি বাজুভাবেই না সময় নিয়ে কষ্ট দিলে ও মেয়েটাকে, তবু মেয়েটা ঠোঁটের কোণে হাসি যেন সরেই না। কি হলো, কি ভাবছো এত? তুষির কথায় ধ্যান ভাঙলো আরিফের। ও হাতের মুঠোয় থাকা খোসা ছাড়ানো বাদামগুলো মুখে দিল। এগুলো খেতে খেতে মাথা নাড়িয়ে বোঝালো কিছুই না। তারপর নিজে থেকেই বলল, আমার বিয়েতে দাওয়াত দিলে তুমি আসবা? তুষি ব্রেঞ্চের সাথে হেলান দিয়ে আরাম করে বসলো, আকাশের দিকে তাকিয়ে আবারও মুখের বাদাম পুড়ে দিল। তুমি দাওয়াত দিলে অবশ্যই আসবো, খারাপ লাগবে না তোমার? আমাদের 8 বছরের সম্পর্ক তুষি। তুষি হেসে আরিফের দিকে তাকালো, তোমার কি মনে হয় আমি বিয়ের জন্য প্রোডাক্ট হাতে প্রাক্তমের বিয়ের আসরে গিয়ে অনশন করব? প্রাপ্তম শব্দটা কানে বাজলো আরিফের। প্রাপ্তম? তুমি আরিফের প্রাপ্তম হয়ে যাবে? এমন করে কেন বলছো মেয়েটা? ওর কি একটু কষ্ট হচ্ছে না সত্যি? তুমি আমাকে একটু ভালোবাসোনি তুষি? ভালোবাসলে বিয়ের কথা শুনে এভাবে হাসতে পারতে না তো। কি চাচ্ছ আমি কান্না করি এবার? আর হেসো না, যথেষ্ট। গম্ভীরভাবে কথাটা বলল তুষি। আরিফ তৎক্ষণে বলে উঠল, কান্না না, অন্তত একবার বলো না যে আরিফ তুমি বিয়েটা করো না। এমন ভাবে বলছো যেন আমি বললেই তুমি বিয়েটা আটকে দিবে। তুষির তচ্ছিল্য ভরা কথায় আরিফ হতভম্ব হয়ে গেল। বলার মতো কিছু খুঁজে পেল না সে। অতঃপর আর 5টা ধোঁকাবাজ প্রেমিকের ন্যায় একাই ডায়লগ দিল, বাসায় মানছে না তুষি। আমি তোমার থেকে 4 বছরের বড়। আমার ও বয়স এখন 35, তোমার 31। মা এটা শুনে নাশ করে দিয়েছে। বাড়িতে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে বসেছে। বাবা মায়ের অশান্তির সাথে পেরে না উঠে মায়ের পছন্দের মেয়ের সাথে বিয়ে ঠিক করে এসেছেন। তুষির কাছে কথাগুলো খুবই লয়াল মনে হলো। কয়, প্রেম করার সময় তো মাকে বলনি যে মা আমার প্রেমিকার বয়স 22 চলছে? বিয়ের সময় মাকে বয়সের কথা বলতে মনে পড়লো। এখন মনে হলো যে তার মা বাবা আছে, সে এতিম না। এই 8 বছর প্রেম করার সময় তো একবারও বলনি তোমার বয়স বাড়ছে তুষি। তোমাকে সাফাই গাইতে কে বলেছে আরিফ? আমি তো শুনতে চাইনি কিছুই, কৈফিয়তও চাইনি। আরিফ পুনরায় নিজে জাহির করতে চাইলো। আমার মনে হলো আই ইউ আই ওয়াও ইউ অ্যান এক্সপ্লেশন, তাই বললাম। তুষির অনেক কিছুই বলার ছিল আরিফের মুখের উপর বেশ কড়া কিছু কথা, তিক্ত কিছু সত্য, কিন্তু তুষি বলল না। সময়ের উপর ছেড়ে দিল সবটা। ব্যাগ থেকে ফোনটা বের করে সময় দেখলো, 3টা বেজে 35 মিনিট। 4টা টিউশনি আছে তার, এখন না গেলে দেরি হয়ে যাবে। তুষি উঠে দাঁড়ালো, ব্যাগ থেকে ফোন ভরে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিল। আমার দেরি হচ্ছে আরিফ, টিউশনি আছে, যেতে হবে। আরিফ উঠে দাঁড়ালো, বইয়ের
বাইকের হেলমেট হাতে নিয়ে বলল, চলো আমি নামিয়ে দিব তোমাকে। নাকচ করলো তুষি। আমি একা চলতে পারি আরিফ, বয়সটা তো আর কম হলো না, 31। তো তুষি চলে গেল। অন্য সময় তুষি আরিফের সাথে করে যেত। আরিফ ওকে নামিয়ে দিয়ে স্টুডেন্টের বাড়ির সামনে। আর যদি তা না হতো তাহলে অন্তত আরিফ রিক্সা ঠিক করে দিত। কিন্তু আজ তুষি নিজেই চলে গেল। রাস্তার ধারে দাঁড়াতেই রিক্সা পেয়ে গেল সে। রিক্সায় উঠে চলে গেল নিজের গন্তব্যে। আরিফ তাকিয়েছিল। তুষি সব সময় রিকশায় উঠে একবার পিছনে ফিরে আরিফকে হাত নাড়িয়ে বিদায় জানাতো, কিন্তু আজ তুষি তা করলো না। রিকশাটাও আস্তে আস্তে আরিফের দৃষ্টির বাইরে চলে গেল। শহরের বেশ ধরাটে ব্যবসায়ীদের মধ্যে একজন শিকদার ব্রাহাম প্রতীক। ধন দৌলতার প্রতিপত্তই ডুবে থাকা এই যুবক আজ বসে আছে এক ডিভোর্স লয়ারের অফিসে। তার চেহারায় মাত্রাতিরিক্ত বিরক্তির ভাব, আর স্ত্রীর প্রতি আকাশসম বিশুদ্ধ একদম স্পষ্ট। স্ত্রী ভাড়ানা এক্সটার্নাল ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্ক জেনেও 3 দিন আগেই আজ উকিলের কাছে এসেছে স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করতে। উকিল আশিকুর রহমানের মতে, একজন ডিভোর্স লয়ারের কাছে এসব ঘটনা অবশ্যই ডাল ভাতের ন্যায়। আপনি কি চাচ্ছেন? ডিভোর্স ফাইল করতে, তাই তো? প্রতীক ওর হাতে থাকা কলমটা ঘোরাতে ঘোরাতে বলল, পারলে প্রতারণামূলক মামলা করতাম, কিন্তু সমাজে নিজেকে হাসির খোরাক বানানোর ইচ্ছা আমার নেই। ওদের মান সম্মান না থাকলেও আমার আছে। তাই সহজ ভাষায় ডিভোর্সটা আমি আমার দিক থেকেই চাচ্ছি। আইনের মারপ্যাচ আপনি বাকিটা দেখে নিন। উকিল আর ডাক্তার এদের থেকে সত্যি লুকাতে নেই। প্রতীক তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলো, অতঃপর বলল, আপনার কেসের জন্য যতটুকু দরকার আমি বলছি। এক্সটার্নাল মেডিওয়ার্ল্ড এফআইআর কি শুধু আপনার স্ত্রী আছে, নাকি আপনারও কোনো দিক, কোনো লিঙ্ক? প্রতীকের ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকতো তাহলে আমি এখানে আসতাম। অভ্যন্তর প্রশ্ন কেন করছেন আপনি? আশিকুর রহমান হেসে উঠলেন, যেন খুব রহস্যকর কোনো কথাপণ চলছে এই মুহূর্তে। দেখুন, এমন কেস কম দেখিনি। নিজের কোনো কাহিনী আছে, এরপর বউয়ের নামে মিথ্যা মামলা দিয়ে ডিভোর্স ধরিয়ে দেয়। আমি আপনার থেকে শুধু এটাই জানতে চাচ্ছি যে আপনার এমন কোনো কেস আছে নাকি? না, নেই। আমি তার সাথে যথেষ্ট লয়াল ছিলাম। এই 4 বছরের সংসারে তাকে অভিযোগ করার বিন্দুমাত্র অবকাশ দেইনি। সে হয়তো অস্বীকার করতে পারে, কিন্তু এটাই সত্যি। বুঝলাম। তা আপনাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? প্রতীক এবার কিছুটা থমকে গেল। 3 বছরের প্রেম পর ফারহানাকে বিয়ে করেছিল সে। লাভ ম্যারেজ। 3 বছরের সম্পর্ক ছিল আমাদের। সন্তান নেই। কেন নেই? প্রতীক বিভ্রান্ত হলো। দাম্পত্য জীবনে এমন খুঁটিনাটি ডিটেলস লোকজনকে বলা একটা জঘন্য রকমের হিউমিলিয়েশন। এসব জানার কি খুবই জরুরি? আলবাত, না হলে কেসটাই ঘুরে আপনার বিপরীতে চলে যেতে পারে। ইউ ট্রাইড, কিন্তু হয়নি। আপনার কোনো সমস্যা? আমার স্ত্রীর, ওর কিছু সমস্যার কারণে বাচ্চা হয়নি। তার মানে আপনি আপনার স্ত্রীকে এই কারণে ডিভোর্স দিতে যাচ্ছেন? প্রতীক এবার হুড়মুড়িয়ে বলল, না, এটা খুবই তুচ্ছ কারণ আমাদের কাছে। ওর শারীরিক সমস্যার জন্য আমি কখনো ওকে খারাপ কথা শোনাইনি। এমনকি বিয়ের 6 মাসের মাথায়ও আমি জেনেছি ফারহানা কখনো মা হতে পারবে না। ছেড়ে দেওয়ার হলে আরো 3.5 বছর ধরে ওর সাথে সংসার করতাম না আমি? বেশ, তার মানে আপনি সত্যি বলছেন আপনার স্ত্রী সত্যি আপনাকে চিট করেছেন?
প্রতীক মাথা নাড়ালো। অ্যাডভান্স আছে, আপনি ডিভোর্স পেপার রেডি করুন। ঠিক আছে, আপনার ডিটেলস তো আছেই। সপ্তাহখানেকের মধ্যে আপনার স্ত্রীর ঠিকানায় উকিল নোটিশ যাবে। প্রতীক থমকে বলল, আপনি সব রেডি রাখুন, সময়টা আমি বলে দিব। উকিল সাহেব মাথা নাড়ালো। প্রতীক মুচকি হেসে বেরিয়ে গেল সেখান থেকে। টিউশনি থেকে সবে বাসায় ফিরল তুষি। ঢাকার একটা প্রাইভেট কিন্ডারগার্টেনে চাকরি করে সে, পাশাপাশি 5টি টিউশনি। নিজের খরচ নিজেই চালায়, বাড়তি টাকা পরিবারকেও দেয়। আপু, তুই ঠিক আজ করেছিস, বিয়ে শাদী করবি না? না করলে বলে দে আব্বুকে, অন্তত তোর জন্য আমাদের জীবনটা নষ্ট না হোক। ক্লান্ত শরীরে এক গ্লাস পানি হাতে নিয়ে বসেছিল তুষি। কাঠ ফাটা রোদে ঘুরে ঘুরে গলাটা শুকিয়ে গেছে একেবারে। কিন্তু মেজে বোন তুলির কথা শুনে মেয়েটা তৃষ্ণার্তটুকু যেন গায়েব হয়ে গেল। ফ্যাল করে তাকিয়ে রইল তুলির দিকে। তুলি বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। অন্তত তচ্ছিল্যর সাথে বলল, এই পেয়েছিস এক নাটক। তোর বিয়ে হচ্ছে না বলে আমি বাসায় সাকিবের সাথে কথা বলতে পারছি না। বয়স তো আর বসে থাকবে না, তাই না? তো সেই পানির গ্লাসটা টেবিলের উপর রেখে দিল। পিপাসা তো সেই কবেই মিটে গেছে। বোনের তিক্ত কথা শুনে আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আব্বুকে বল তোকে আগে বিয়ে দিতে। তুলি রেগে গেল। মেয়েটা কারণে অকারণে তুষির উপর রেগে যায় আজকাল। সমাজ বলতে একটা জিনিস আছে, আর সাকিবের বাড়ির লোক যখন দেখবে ঘরে অপহৃত বড় বোন রেখে ছোট বোনকে বিয়ে দিচ্ছে, তখন কি ভাববেন ওনারা? কি আবার ভাববে? বড় বোনের বিয়ের বয়স পেরিয়ে গেছে তাই বিয়ে হচ্ছে না, এটাই ভাববে। সব সময় এসব হেয়ালিপনা করবি না আপু। সমাজ বলতে একটা কথা আছে। হতে পারে তুই সমাজের ধার ধারিস না, কিন্তু আমাদের ধারতে হয়। তুষি উঠে চলে গেল সেখান থেকে। বোনকে কিছু বোঝানোর প্রয়োজন বোধ করলো না সে। হয়তো প্রতিদিন এই জঘন্য সংগ্রামে নিজেকে মানিয়ে নিয়েছে মেয়েটা। ঘরে ঢুকে দরজা আটকে দিল তুষি। নজর ঘুরিয়ে দেখলো ঘরটা। বাড্ডারই দুই কোণায় কামরায় ঘরটা গত 6 বছর ধরে ভাড়া থাকছে তারা। তুষির মাও ছোট্ট বেশ শিমলাকে নিয়ে গ্রামে থাকে। ঢাকায় তুষি, তুলি আর ওদের বাবা, এই 3জন থাকে। তুষি ঘাম ঝরানো শরীরের খাটের উপর শুয়ে পড়লো, দৃষ্টি নিবন্ধন সিলিনের দিকে। বেশ পুরনো, ফ্যানটার রং উঠে গেছে। কিছু জায়গায় শব্দ হয় কেমন ভন ভন করে। কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে চোখ জোড়া মুজে এলো তুষির। ক্লান্তিকর দিনটার পর এতটা শান্তির জায়গা মেয়েটার এই ঘর, আর একটুখানি ঘুম। ওদিকে তুষির থেকে এসব কথা শুনে তুলি রেগে সাকিবকে কল করলো। চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সাকিব। তখনই ফোন বেজে উঠলো ওর। পকেট থেকে ফোনটা বের করতে দেখলো তুলি কল করেছে। কল রিসিভ করলো সাকিব। ও পাশ থেকে তুলি বলে উঠলো, কোথায় ছিলে? এতক্ষণ লাগে তোমার ফোন তুলতে? রাকিব বন্ধুদের মাঝ থেকে উঠে গেল। দোকান থেকে বেরিয়ে ফুটপাতে দাঁড়ালো গিয়ে। আরে, ফোন পকেটেই ছিল, বের করতে সময় লাগলো? ও ফোন পকেটে ছিল, আর তুমি কোথায় ছিলে? আড্ডা দিচ্ছিলে বন্ধুদের সাথে। খেপে গেলে তুমি? চিৎকার করে বসলো তৎক্ষণেই। আমি বাড়িতে আপুর সাথে ঝগড়া করেছি যেন তাড়াতাড়ি বিয়েটা করে। আমাদের বিয়ের কথাটা তাহলে বাসায় বলতে পারবো। আর তুমি কিনা আড্ডা দিচ্ছ? সাবেক কি অবাক হলো। বাসায় বলবা মানে? আমি কি চাকরি করি? পড়াশোনার পাশাপাশি একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করি। যা কয় টাকা আসে কোনো মতো আমারই টেনে টুনে চলে। এই মুহূর্তে তুমি আসলে আমি তোমাকে খাওয়াবো কি, সেটা আগে ভাবা উচিত ছিল তোমার। প্রেম করার সময় মনে পড়েনি? সাকিব বলতে চেয়েছিল ব্যাচমেটের সাথে প্রেম করব, আবার বলবো প্রতিষ্ঠিত কেন হয়নি সে? পড়াশোনা শেষ না করে প্রতিষ্ঠিত কিভাবে হব আমি? কিন্তু কথাটা ওর মনে রাখলো, প্রকাশ করলো না তুলির সামনে। মুখে বলল, দেখছি কি করা যায়। তুলি কল রেখে দিল। বিরক্ত হয়ে বেলকনির দিকটায় গেল সে।
তুষি সেই যে সন্ধ্যা এসে ঘরে ঢুকেছে আর বেরিয়েছে রাত 10টায়। 11টার দিকে তার বাবা আসবে। ঘরের দরজা আটকানো পেলে আবার কথা শুনতে হবে। এইসব ঝামেলা আজকাল বড্ড বিরক্ত লাগে তুষির। মাঝে মাঝে ভাবে সব ছেড়ে পালিয়ে যাবে কোথাও, কিন্তু দিন শেষে সেই সুপরিচিত ঘরটায় ফিরতে হবে তাকে। তুষি সুতি ওড়নাটা মাথায় ঘোমটার মতো করে দিয়ে ঘর থেকে বের হলো। রান্নাঘরে গিয়ে দেখলো দুপুরের খাবার অল্প কিছু আছে, মানে তুলি রান্না করেনি। দীর্ঘশ্বাস ছাড়লো তুষি। সিলিং এর দিকে নিজের দিতেই দেখলো দুপুরের এটো বাসনপত্র বেসিনে ফেলে রাখা। তুষির মনে পড়লো ও দুপুরে খায়নি। স্কুল থেকে বেরিয়ে পরপর দুটা টিউশনি করিয়েছে, তারপর আরিফের সাথে দেখা করেছে, তারপর আরো একটা টিউশনি করিয়ে বাসায় ফিরেছে। বাসায় ফিরতে অভিযোগের ঝুড়ি খুলে বসলো তুলি। একবার জিজ্ঞাসাও করেনি মেয়েটা দুপুরে খেয়েছে কিনা। তুষি সবকিছুর পেছনে ফেললো, গলা ছেড়ে ডাকলো তুলিকে। তুলি, এই তুলি, রান্নাঘরে আয় তো। অতঃপর ব্যস্ত হয়ে গেল এটো বাসনপত্র ধোয়ার কাজে, কিন্তু তুলি এলো না। ও শুনেছে তুষি ডাক, কিন্তু এখন রান্নাঘরে গেলে ওকে দিয়ে কাজ করাবে, এই জন্য চুপচাপ পড়ার টেবিলে বসে রইল সে। যদিও পড়ছে না সে, বইয়ের মাঝে ফোন রেখে ফোন টিপছে। তুষির অপেক্ষা করলো না তুলির জন্য, নিজেই ভাতের চাল ধুয়ে ভাত চড়িয়ে দিল। আর এক চুলায় পাতলা ডাল রান্না করবে বলে ডাল সিদ্ধ দিল। এদের ঘরে ফ্রিজ নেই, পাশের ফ্ল্যাটে যারা থাকেন তাদের ফ্রিজে মাছ মাংস রাখে। তুষি রান্নাঘর থেকে তুলির ঘরে গেল। এই ঘরে মূলত ওদের বাবা থাকেন। উনি রাতে বাসায় ফিরলে ওখানেই ঘুমান। তুষি আর তুলি পাশের ঘরে। তুষি ঘরে ঢুকতেই দেখলো তুলি বইয়ের মধ্যে করে ফোন টিপছে। তোকে যে তখন ডাকলাম শুনিসনি। তুষি হুট করে আসার ভয় পেয়ে গেল তুলি। হকচকে উঠে বইটা বন্ধ করে দিল। তুষির দিকে তাকিয়ে একটা বড় শ্বাস ফেলে বলল, একবার বললে তো আসবি, এভাবে হুট করে কে আসে ঘরে? তুলিকে দেওয়ার মতো বেশ কিছুই উত্তর ছিল তুষির কাছে, কিন্তু কিছুই বলল না, কেবল প্রয়োজনীয় কথাটুক তাকে বলল, রুনি ভাবিদের বাসা থেকে একটা টোপলা মাছ নিয়ে আয় তো। পারবো না। তুলির একদম সোজাসুজি জবাব। পারবি না মানে? আমি রান্না করে কাজ করছি তুলি, মশলা করা নেই, সব মশলা বাটতে হচ্ছে আবার। তুই একটু মাছটা নিয়ে এলে কি হয়? তুলি বিরক্তি নিয়ে বলল, পারবো না আমি যেতে। উনি মাছ আনতে গেলে কেমন করে দেখিস না, আমার ভালো লাগে না এসব। তো আমার খুব ভালো লাগে, দায় আমাদের, তাই আমাদের যেতে হয় ওনার কাছে। তবুও উনি মাছ মাংসগুলো রাখেন বলে, না হলে প্রতিদিন মাছ প্রতিদিন এনে কেটে ধুয়ে রান্না করতে হতো। তা একটা ফ্রিজ কিনে নিলেই তো হয় অন্যের বাসায় গিয়ে, আর তাহলে ফকিরের মতো মাছ রাখতে হয় না। তুষি অবাক হয়ে তুলির কথায়। মেয়েটা কি বোধ হবে না? ও কি জানে না ওদের আর্থিক অবস্থা সম্পর্কে, কিভাবে ওদের চলে, কতটা কষ্ট করে প্রতি মাসে চলতে হয়। ঢাকায় তিনজন মানুষের খাওয়া পড়া করে খরচ ও কি এখানে বোঝে না? অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে মেয়েটা, এতটুকু বুঝ কি নেই ওর মধ্যে? হতাশ হয় তুষি। এত কথা খরচ করতে ওর আর ভালো লাগছিল না, তাই নিজেই চলে গেল রুনি ভাবিদের বাসায়। ফ্ল্যাটে কলিং বেল বাজাতে দরজা খুলল রুনি। তুষি হাসি মুখে সালাম দিল তাকে। উনি সালামের উত্তর দিল। তুষিকে বলল, ভাবি, মাছ নিতে এসেছিলাম। রুনি ভাবি ভেতরে ডাকলেন তুষিকে। ফ্রিজের দিকে হাঁটতে হাঁটতে বললেন, এছাড়াও তোমার পা কি আর আমাদের বাসায় পড়ে? তুষি হাসলো। সোফার উপর বসে রুনি ভাবির 4 বছরের ছেলে রুবেল কার্টুন দেখছে। তুষি একবার ওকে দেখে বলল, রুবেলকে স্কুলে দিবেন কবে ভাবি? রুনি ভাবি মাছ বের করে তুষির হাতে দিলে। ফ্রিজটা বন্ধ করতে করতে বলল, সামনের বছরেই দিব, তোমার স্কুলেই দিব ভাবছি। তুষি মুচকি হাসলো। রুনি ভন্যিতা ছাড়াই বলতে শুরু করলো, আসলে আমাদের ফ্রিজটা একটা ছোট্ট তো, ডিপের 3টা ড্রয়ার আমাদেরই লাগে, তাই যদি
পরের বার থেকে অন্য কোথাও ব্যবস্থা করে নিতে ভালো হতো। তুষির মনে হলো এই কথাটা অনেক দিন আগেই হয়তো সে শুনতে পারতো, তাই আজ আর অবাক হলো না। কেবল নরম সুরে বলল, ভাবি আমাদের আর কি কি আছে ফ্রিজে? রুনি ফ্রিজ খুলে গুনলো, মোট 4 প্যাকেট মাছ আর 3 প্যাকেট মাংস। মাস শেষ হওয়ার আগেই নিয়ে যাব ভাবি, বলেই তুষি বেরিয়ে গেল ঘর থেকে। দরজার সামনে দাঁড়িয়ে জুতা পরার সময় রনির কথা স্পষ্ট কানে এলো তুষির, অন্যের ফ্রিজে কতকাল মাছ রাখবা? আজকে বলে দিয়েছি নিজেদের ব্যবস্থা নিজেরাই করুন, মাস গেলে বিলটা তো আমাদেরই দিতে হয়। তুষি তপ্ত নিঃশ্বাস ছাড়লো, দ্রুত পায়ে গমন করলো নিজের ফ্ল্যাটের দিকে। রাত প্রায় 10:30টার দিকে বাসায় ফিরছে আরিফ। এত রাতে মা বাবাকে খাবার টেবিলে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো সে। ওর মা বাবা দুজনেই ডায়াবেটিসের পেশেন্ট। রাত 10টার মধ্যে তাদের খাওয়া হয়ে যায়, এমনকি কখনো ঘুমিয়েও পড়ে এই সময়ের মধ্যে। আরিফ ডাইনিং এর দিকে এগিয়ে আসতে আসতে বলল, তোমরা এখনো ঘুমাওনি বাবা? আরিফের বাবা ফারুক রহমান ছেলেকে পাশে বসালেন। তুমি কি রুবিকে বিয়ে করতে চাও? সে সিদ্ধান্ত তো কালই নেওয়া হয়ে গেল, আংটি পরিয়ে আসলা। আরিফের মা রেগে গেলেন, তাহলে আবার এই বুইড়া মাইয়ার সাথে দেখা করতে গেছিস কেন তুই? মায়ের কথায় আরিফের কান গরম হয়ে উঠল। তুষির সম্পর্কে এমন নোংরা বাক্য বোধহয় কেউ ব্যবহার করেনি। আরিফ অবাক হয়ে মায়ের দিকে তাকালো। এসব কি বলছো মা? গালাগাল করছো কেন তুমি? ফারুক স্ত্রীর সমর্থন করলেন, ঠিকই তো বলেছে, ওরকম ধান্দাবাজ মেয়েদের আমরা চিনি না ভাবছো? 1 নাম্বারের নষ্ট মেয়ে এগুলা, ফুর্তি করতে করতে বয়স বাড়ায়, তারপর ভালো ছেলে এদের গলায় ঝুলিয়ে পড়তে চায়। আরিফ এই পর্যায়ে আর এক দফা অবাক হলো। তার মা না হয় বেশি লেখাপড়া করেনি, ক্লাস 8 অবধি না হয় লেখাপড়া, কিন্তু বাবা সে তো শিক্ষিত কলেজের প্রফেসর। সে কি করে এমন নোংরা এলিগেশন দেয় একটা মেয়ের ব্যাপারে? এমন নোংরা ভাষা কিভাবে ব্যবহার করে? আরিফ তড়িৎ চেয়ার থেকে উঠে গেল, হনিয়ে চলে গেল নিজের ঘরের দিকে। পায়ে পড়ছে ওর মা। কে বলতে শুনলো, ওই ডাইনি আমার ছেলের মাথাটা খাইছে, বুড়া মাইয়া আমার সংসারটা ধ্বংস দিকে নিয়ে গেল। এমন আরো অনেক কথা বলছে ওর মা, কিন্তু আরিফ দরজা বন্ধ করে দেওয়া শুনতে পায়নি সেসব কথা। ঘরে ঢুকতে আরিফ সোজা গিয়ে বিছানায় বসলো। বিছানার পাশে রাখা ওয়েটার বোতল থেকে ঢক ঢক করে পানি পান করলো। ওর নজর পড়ল ওর ছোট্ট বুকশপটার দিকে। এটা তুষির ইচ্ছা মতো বানানো। তুষি বই পড়তে ভীষণ পছন্দ করে। তুষি আরিফকে গল্প করতে করতে বলেছিল, নিজের ঘরে একটা বুকশপ এর খুব শখ ওর। যেদিন ওর নিজের সংসার হবে ও নিজের ঘরে এক কোণে একটা ছোট্ট বুকশপ রাখবে, সেখানে পছন্দের সব উপন্যাস থাকবে। তখন আরিফ বেকার ছিল। প্রেমিকের এই সুপ্ত ইচ্ছা শুনে তখনই প্রেমিক আরিফ পান করেছিল চাকরি পেলে শুরুতেই ঘরে একটা বুকশপ তুলবে করেছিল, তাই একখানা বুকশপ কিনে তুষির পছন্দ মতো করে সাজিয়ে রেখেছিল। যদি এই কথা তুষিকে কখনো জানায়নি আরিফ, চেয়েছিল যেদিন তুষিকে বিয়ে করে বউ হিসাবে আনবে সেদিন দেখবে। আগের কথা মনে হতে আরিফের বুক ভর হলো। তুষি আর কখনো এই ঘরে আসতে পারবে না, পথটা আরিফ নিজেই বন্ধ করে দিয়েছে। কখন যে পাগল প্রেমিক থেকে এক বিশ্বাসঘাতকে পরিণত হলো তা নিজেই বুঝতে পারলো না আরিফ। ফোনের ভাইব্রেটের ধ্যান ভাঙলো আরিফের। আননং নাম্বার থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রিসিভ করতে ওপাশ থেকে নরম মেয়েলি গলা ভেসে আসলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরিফ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে উত্তর করলো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি? ভালো। আমাকে চিনতে পারেননি? আমি রুবি। দ্বিধা ভাঙলো আরিফের। ওর মিষ্টি করে বলল, না আসলে নাম্বারটা সেভ করা ছিল না, তাই তাই আরিফ রুবি মেকি রাগ করলো, যার সাথে বিয়ে তার নাম্বারটাই সেভ করেননি।
আরিফ এমন ন্যাকামো মেয়েলি কণ্ঠ, কথা কেমন যেন হয়ে গেল। প্রেমিক সত্তাটা নাড়া দিয়ে উঠল বোধ হয়। সরি, রাগ করো না, আসলে পারিবারিক সবটা হচ্ছে তো, তাই নাম্বার চাইনি কারো থেকে। তাই নাকি প্রেমিকা রাগ করবে বলে? আরিফ তৎক্ষণে উত্তর করল, না না, আমার কোনো প্রেমিকা নেই। এই বয়সে এসে কে আর প্রেম করবে বলো, সত্যিই নেই। আরিফ মুচকি হেসে অকপট মিথ্যা বলল, সত্যি নেই। এতখানি মিথ্যা বলার সময় একবারও 8 বছরের প্রেমিকা তুষির মুখখানা মনে পড়ল না আরিফের। বিশ্বাসঘাতকেরা বারবার ভালোই থাকে, তার থেকেও ভালো থাকে যাদের মধ্যে নিজের করা ভুলের জন্য বিন্দুমাত্র অনুশোচনা থাকে না। আরিফের রাতটা ভালোই কাটলো। হবু বধূর সাথে প্রেমময় আলাপে এক মধুমাখা রজনী পার করলো সে। একবারও খবর নিল না সে তরুণীর, যার হৃদয়টা লণ্ডভণ্ড করে রেখে এসেছিল কিছুক্ষণ আগে। এত রাত অবধি কোথায় ছিল প্রতীক? ফোন করলো, ধরল না, কাঁদছিল। অন্তত ঠান্ডা জবাব প্রতীকের। ফারহানা অবাক হতে পারল না। প্রতীক কখনো এত দেরি করে না, যদিও কখনো দেরি হয় সেটা ফোন করে বলে দেয়। আজ কেন বলল না? ফারহানা প্রশ্ন করলো নিজেকে। প্রতীককে কিছু জিজ্ঞাসা করার আগেই ও ওয়াশরুমে চলে গেল। এমন সময় টুং টুং মেসেজের শব্দ। ফারহানার বিছানা থেকে তাকালো, সতর্কতার সাথে নিজের ফোনটা হাতে তুলে নিয়ে বেলকনিতে গেল। অতঃপর কাউকে কল করে নিচু গলায় বলল, তোমাকে না বলেছি রাতে মেসেজ দিবা না? প্রতীক বাসায় থাকে, সন্দেহ করবে। ওপাশ থেকে কি উত্তর এলো তা শোনা না গেলেও ফারহানার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ও চোখ বন্ধ করে নিজেকে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো। অতঃপর বলল, ভুলেও যেন প্রতীক আমার স্বামী, তার সাথে আমি সংসার করি, তাহলে একই বিছানায় শুব না তো কি করব? তুমি শোও না তোমার বউয়ের সাথে এক বিছানায়? ফারহানা ও পাশে কোনো উত্তর শোনার আগেই কেউ ওর ফোনটা কেড়ে নিল। ভয়ে কেঁপে উঠল ফারহানা। আত্মাটা যেন ছলা করে উঠল। পিছনে ফিরে প্রতীককে দেখে ফারহানার মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল। ও কিছু বলতে গেলেই প্রতীক ঠোঁটে হাত দিয়ে চুপ করতে বলল ওকে, কিন্তু ফারহানা থামল না। ও প্রতীকের হাত ধরে ওকে কিছু বলতে নিলেই প্রতীক ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওকে। ছিটকে বেল করে গ্রিলের সাথে বাড়ি গেল ফারহানা। চুপ করে দাঁড়িয়ে থাকো, ফারহানা উদ্দেশ্য করে চিবিয়ে চিবিয়ে বলল প্রতীক। অতঃপর ফোনের স্পিকার অন করতেই ওপাশ থেকে পুরুষের আকাশে ভেসে এলো। লোকটা এক নাগাড়ে হ্যালো হ্যালো করে যাচ্ছে। প্রতীক ফোনের স্পিকার পয়েন্টে হাত রেখে নিচ্ছ সুরে ফারহানাকে বলল, কথা বলো। ফারহানা ভয়ে সিটিয়ে আছে, কিন্তু এই মুহূর্তে প্রতীক যেভাবে রেগে আছে তাতে ওর কথা না শুনলে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটাবে। ফারহানা ভয়ে ভয়ে ফোনের স্পিকারের কাছে মুখ নিয়ে বলল, হ্যালো, কোথায় গিয়েছিলে তুমি? কতক্ষণ ধরে কথা বলছি, শুনতে পাওনি? ফারহানা প্রতীকের দিকে তাকালো। প্রতীক চোখের ইশারায় ওকে কথা চালিয়ে যেতে বলল। ফারহানা তাই করলো। নেটওয়ার্ক প্রবলেম ছিল, শুনতে পাইনি। ও তাহলে এতক্ষণ যাবে বলছিলে, কিছুই শোনোনি তুমি? ফারহানা প্রতীকের দিকে তাকাতেই প্রতীক বামে না সূচক মাথা নাড়ালো। ফারহানা বলল, না, শুনিনি। আমি আমার বউয়ের সাথে শুই না ফারহানা। গত 1 সপ্তাহ অন্য ঘরে শুই মেয়েকে নিয়ে, তাই আমি চাই তুমিও তোমার স্বামীর সাথে শুবে না। ফারহানা থমথমে খেলো। প্রতীক হাত থেকে ফোনটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু লাভ হলো না। প্রতীক ফোনটা উঁচুতে তুলে নিয়ে বোধহয় মাথা নাড়ালো। ফারহানা উপায় না পেয়ে কথা চালিয়ে গেল, তুমি কি শুনতে পাচ্ছ না ফারহানা? হ্যাঁ শুনছি। আগামী মাসে আমি হসপিটাল থেকে ছুটি নিব 7 দিনের। কোথায় ঘুরে আসবো তোমাকে নিয়ে। এই সেই ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব। ফারহানা উত্তর করল না। ও কেবল প্রতীককে দেখছে, ঠান্ডা মাথায় কি করে এসব শুনছে ও। আমাদের ডিভোর্সটা হলে তোমাকে নিয়ে আসবো আমার কাছে, তোমার ডিভোর্সটা হয়ে গেলে বিয়ে করে নিব, আমার মেয়েকে রেখে দিব আমার কাছে। যেহেতু আমাদের বেবি হবে না, ওকে মেয়ে হিসাবে মানতে পারবা না ফারু? হ্যাঁ পারবো। জানতাম তো, এজন্যই তোমাকে এত ভালোবাসি। কাল চলে এসো, চেক আপ আছে তো তোমার। চেক আপ শেষে একটা রিসোর্টে যাব, তোমার ওই কালো
নাইটিটা নিয়ে এসো। আমি আর কিছু শোনা গেল না। প্রতীক কলটা কেটে দিল। ফারহানার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, কাল সকাল হওয়ার আগেই বাড়ি থেকে বেরিয়ে যাবা। ডিভোর্স নোটিশ তোমার ঠিকানায় পৌঁছে যাবে। ফারহানা কেঁদে উঠল। প্রতীক পা জড়িয়ে ধরল। তখনই, আমার ভুল হয়ে গেছে প্রতীক, আমি অন্যায় করে ফেলেছি, আর কখনো এমন করব না। আমাকে ডিভোর্স দিও না। কিছু ভুল ক্ষমার অযোগ্য হয় ফারহানা। বিশ্বাস ভঙ্গ করা তার মধ্যে সব থেকে উপরে থাকে। ফারহানা উঠে দাঁড়ালো। প্রতীক হাত ধরতে গেলে দূরে সরে গেল প্রতীক। আজ প্রতীক পাথরের ন্যায় শক্ত। যেই ফারহানা এতটুকু অসুবিধার বাড়ি মাথায় তুলে ফেলতো প্রতীক, সেই ফারহানা এমন কান্নায় যেন কিছুই যায় আসে না তার। আজকের রাতটা এই ঘরেই ঘুমাও, আমি অন্য ঘরে চলে যাচ্ছি। তোমার সাথে এক বিছানায় শুতেও আমার ঘৃণা হবে বলেই বারান্দা থেকে প্রস্থান করলো প্রতীক। একবারও ফিরে তাকালো না ফারহানার দিকে। ফারহানা বারান্দা থেকে ঘরে এলো। খাটের উপর বসে দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো অনবরত। একটা কথা বেরোলো না ওর মুখ থেকে, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিও প্রতীক। রাতে 11টার দিকে বাসায় ফেরে তুষির বাবা মাহবুব জামান। উনি হাত মুখ ধুয়ে না ধুতেই তুষি টেবিলে খাবার সাজায়। মাছ ভুনা আর পাতলা ডাল করেছে সে। মাহবুব জামান খেতে বসলেন, সাথে তুষি আর তুলিও। তোদের আম্মু আর শিমলাকে এখানে নিয়ে আসবো ভাবছি। গ্রামে থাকে, দুটা সংসার খরচ দিতে হয়। তুষি বাবার প্লেটে বড় মাছ টুকরা উঠিয়ে দিয়ে বলল, এখানে কি খরচ হবে না আব্বু? বাড়িতে এতগুলো টাকা খরচ করে ঘর দিলা, এখন এখানে কেউ না থাকলে নষ্ট হয়ে যাবে না? আর শিমলা তো পরীক্ষা শেষ, এমনি ওকে কোচিংয়ে এখানে ভর্তি করানোর জন্য টাকা পাঠিয়ে দিয়েছি আম্মুকে। মাহবুব খাওয়া থামিয়ে তুষির মুখের দিকে তাকিয়ে বলল, তুই কি আজীবন পণ করেছিস বাপের ঘাড়ের উপর বসে খাওয়ার? কিন্তু তুলি আর শিমলাকে তো বিয়ে দিতে হবে, এভাবে চলবে নাকি? তাদের বিয়ের পর আমি একা থাকবো এখানে। বাবার কথায় আহত হলো তুষি। প্রতিদিন হাড় ভাঙা পরিশ্রম করে তাদের জন্য। এতগুলো টিউশনি পড়িয়ে টাকা তো সংসারেই দেয়, অন্য কোথাও তো খরচ করে না মেয়েটা। নিজের শখ হাত তো পূরণই করে না, এত ত্যাগ কি তাহলে বাবার মুখে এমন কথা শোনার জন্যই? তুষির চোখে পানি এলো। ও মাথা নিচু করে নিল। দুফোঁটা পানির চোখ বেরিয়ে পড়লো সোজা ভাতের থালায়। বুক ভেঙে আসছিল ওর। প্রথম আরিফ, তারপর তুলি, আর এখন নিজের বাবা। সবাই যেন উঠে পড়ে লেগেছে তুষিকে কষ্ট দিতে, অপমান করতে। রাতে আর খাওয়া হলো না তুষির। পাতের ভাতগুলো অযত্নে রেখে উঠে গেল টেবিল থেকে। অথচ ওর বাবা আর তুলি ঠিকই বসে খেয়ে নিল নিজেদের মতো করে। এত কষ্ট করে মেয়েটা রান্না করলো, অথচ দুইটা ভাত খেতে পারলো না। তুষি ঘরে এসে সোজা বিছানায় শুয়ে পড়লো। ঘুম আসবে না জেনেও চোখ জোড়া বন্ধ করে রাখলো। একটু পরেই তুলি এলো ঘরে। তুষির পাশে নিজে শুয়ে পড়লো। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে চোখ খুললো তুষি। ঘুম আসেনি এখনো। শুধু শুধু আর কতক্ষণ চোখ বন্ধ করে থাকা যায়? তুষি উঠে বসলো। পাশে ফিরে তুলিকে দেখলো আরামে ঘুমাবে আছে। তুষি ধীরে পায়ে ঘর থেকে বেরিয়ে ছাদে উঠলো। ওর মাঝখানে জ্যোৎস্না রাত, পরিষ্কার পায় সবটা। তুষি তাকিয়ে রইলো আকাশের দিকে, মনে মনে ভাবলো, হে আল্লাহ, কত বিশাল তোমার এই সৃষ্টি, এই পৃথিবী। এর মাঝে কি এমন একটা মানুষ আমি পাবো না যে আমাকে বুঝবে? আমার একটুখানি আশ্রয় চাই খোদা, মাথা গোজার জন্য নয়, অনুভূতি প্রকাশের জন্য, কান্নার জন্য। তুষি অঝরে কাঁদলো। আরিফ, 8 বছরের সম্পর্ক, কি এতটুকু মায়া তোমার হয়নি আমার উপর? মানুষ বিড়াল কুকুর পালন করলেও তাদের প্রতি মায়া জন্মায়, আর আমি তো জলজান্ত মানুষ, আমার জন্য তোমার এতটুকু মায়া লাগলো না? আমার এতদিনের এফর্ট, তোমার প্রতি আমার এতদিনের ভালোবাসা, কেয়ার, সব আমার বয়সের কাছে ফিকে হয়ে গেল। ভালোবাসা এত তাড়াতাড়ি উপড়ে গেল।
গলা ছেড়ে চিৎকার করে কাঁদতে গিয়েও কাঁদলো না তুষি। দু হাতে মুখ চেপে ধরে কাঁদলো আর বলল, এই তোমার জন্য আমার শেষ কান্না আরিফ। তুষি আর কখনো তোমার জন্য, বিশ্বাসঘাতকের জন্য কাঁদবে না। তুষির চোখে কখনো আর তোমার দেওয়া যন্ত্রণাগুলোর জন্য পানি আসবে না। তুমি মুক্ত আজ থেকে। আমি তুষি স্বেচ্ছায় তোমায় কোনো দাবি না রেখে মুক্ত করলাম। প্রায় ঘন্টাখানেক ছাদে কাটানোর পর ঘরে আসলো তুষি। মনের অশান্তির কমাতে অজু করলো, যায় নামাজে বিছানায় তাহাজ্জুদের নামাজ আদায় করলো, সিজদায় পড়ে রবের দরবারে নিজের সব আকুতিটুকু জানিয়ে দিল, যায় নামাজে বসে রইল ফজরের আজান অবধি। ফজরের নামাজ শেষে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম এসে ভর করলো দু চোখে। আরিফের ঘুম ভাঙলো সকাল 8:30টায়। গত রাতে রবির সাথে রাত 3টা অবধি কথা বলে ঘুমানোর কারণে সকালে উঠতে এত দেরি হলো ওর। 9টা অফিস, আজ নির্ঘাত দেরি হবে অফিসে। চাকরির এই 1.5 বছরের প্রথম দেরি হবে ভাবতে মেজাজ খারাপ হলো আরিফের। ওর দ্রুত বিছানা ছাড়লো, হাঁক ছেড়ে ডাকলো নিজের মাকে। আরিফের মা সেরেনার ছেলের ডাক শুনে দ্রুত পায়ে ঘরে এলেন। কি হয়েছে, ডাকছিস কেন? আরিফ জামা কাপড় খুঁজতে খুঁজতে বলল, দেরি হয়ে গেছে মা, আমাকে একটু ডেকে দিবা না তুমি? প্রতিদিন তো নিজেই উঠিস, আজকে দেরি হচ্ছে দেখে ভাবলাম অফিস মনে হয় ছুটি। আরিফ মনে পড়ল তুষির কথা। চাকরি পাওয়ার পর থেকে তুষি রোজ সকালে আরিফকে ডেকে দেয়। যতক্ষণ না ওঠে ফোনের ওপর ফোন করতো মেয়েটা। ওর ঘুম থেকে উঠে থেকে শুরু করে অফিস পৌঁছানো অবধি সবটা খবর রাখতো ও। কিন্তু আজ তুষি ডাকেনি ওকে, হয়তো আর কখনো ডাক। সকালে আরিফ তুষির কল পাবে না। আরিফ আর ভাবতে পারলো না, দ্রুত জামা কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে। সেলিনাও চলে গেল আরিফের ঘর থেকে। প্রতীক সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘরে গেল। ফারহানাকে কোথাও না পেয়ে মুগ্ধ হাসলো। অতঃপর অফিসের জন্য রেডি হয়ে নিচে নামলো। আলিশানে টুপ্লেক্স বাড়িতে প্রতীক আর ফারহানাই থাকে। প্রতীকের মা আর বোন অন্য বাড়িতে থাকে। প্রতিদিনের মতো আজও বাড়ির হেল্পিং হ্যান্ড নাহিদা টেবিলে সব খাবার গুছিয়ে রেখেছে। প্রতীক চুপচাপ চেয়ার টেনে খেতে বসলো। বেটে মাখন লাগিয়ে খেতে খেতে নাহিদকে জিজ্ঞাসা করলো, তোর ভাবি কই রে? নাহিদ সহসা উত্তর করলো, জানি না ভাইয়া, নিচে তো নামেনি সকাল থেকে। কাল রাগ করে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল। একটু ঘরে গিয়ে দেখি তো কি করে। নাহিদা মাথা নেড়ে ছুট লাগালো উপরে। প্রতিকর যাওয়ার দিকে চেয়ে থেকে খাবার চিবাতে লাগলো। মিনিট দুয়েকের মাথায় হন্তদন্ত হয়ে উপর থেকে নামলো নাহিদা, হাতে একটা কাগজ। প্রতীকের সামনে এসে রীতিমতো হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া ভাবি পালাইয়া গেছে। নাহিদার কণ্ঠ অবিশ্বাস আর আতঙ্ক। প্রতীক মনে খুশি হলেও নাহিদার কথা এমন প্রতীক্ষা দেখালো যেমনটা কোনো পুরুষ তার বউকে পালিয়ে গেলে দেখবে। অতি ভালোবাসার পরও এখন বউয়ের বিশ্বাসঘাতকতা করে অন্য পুরুষের সাথে পালিয়ে যায়, তখন আর স্বামীর কাছে তা সহ্য হবে না। প্রতীক চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ক্ষিপ্ততায় সহিত চিঠিটা নাহিদের হাত থেকে নিল। অতঃপর চিঠিটা চোখ বোলালো, এত বছর সংসারে আমি তোমার থেকে ওই সুখ পাইনি যা ফাহিমের থেকে পেয়েছি, তাই আমি আমার ভালোবাসার মানুষের সাথে চলে যাচ্ছি। প্রয়োজন পড়লে ডিভোর্স দিয়ে দিও, আমি আর তোমার সংসার করব না ফারহানা। প্রতীক চিঠিটা নামিয়ে রেখে রুক্ত সুরে বলল, এই চিঠিটার কথা যেন পাঁচকান না হয় নাহিদা, আম্মাকে তো একদমই বলবি না। নাহিদা হতভম্ব হয়ে কৃত্রিম যন্ত্রণায় মাথা নাড়িয়ে কাত করে হা জানালো। প্রতীক চিঠিটা ভাঁজ করে পকেটে ভরে বেরিয়ে গেল বাসা থেকে। গাড়িতে উঠে বসতেই প্রশান্তির হাসি খেলে গেল প্রতীকের মুখশ্রী জুড়ে। প্রতীক জানে ও যতই যা বলুক নাহিদা এতক্ষণ ওর মাকে সব বলে দিয়েছে।
ভালোবাসা হোক বা বিশ্বাসঘাতকতা, দুটোই উৎকৃষ্টভাবে আমি ফিরিয়ে দিতে জানি ফারহানা। উই অ্যান্ড ইউর ব্লেন্ড নাও ইট ইজ মাই টার্ন টু রিটার্ন ইউ এভরিথিং পারফেক্টলি। তুমি তোমার বিশ্বাসঘাতকতা দেখেছো, এখন আমাদের পালা তোমাকে সবকিছু নিখুঁতভাবে ফিরিয়ে দেওয়ার। এদিকে প্রতীক বাসা থেকে বের হতেই নাহিদা কল করে প্রতীকের মা হাবিবা ফেরদৌসাকে। ভদ্রমহিলা কল রিসিভ করতে নাহিদা হড়বড়িয়ে সব বলে দিল। হাবিবা যেন চূড়ান্ত পর্যায়ে অবাক হলেন নাহিদার কথায়। আরো বেশি অবাক হলেন এটা শুনে যে ফারহানা চিঠিতে লিখে গেছে প্রতীক তাকে সুখে রাখেনি। প্রতীক কোথায় নাহিদা? ভাইয়া তো বাইরে গেছে। কাকি খেয়ে গেছে? হ্যাঁ খেয়ে গেছে। কাকি ভাবি কি সত্যি পালায় গেলেন? হাবিবা উত্তর করলে না। উনি নিজেই প্রচণ্ড শোকে আছেন। নাহিদা কিভাবে কি বুঝবেন? তার মনে হলো একবার প্রতীককে বাড়িতে যাওয়া উচিত। এমন পরিস্থিতি ছেলেটা তার সঙ্গ দরকার। আমি আসছি। এর আগে প্রতীক যদি বাসায় ফেরে ওকে কোনোভাবে আটকে রাখিস, বিরত দিস না। আচ্ছা কাকি। হাবিবা কল কেটে দিলেন। থ মেরে বসে রইলেন কিছুক্ষণ। তিনি একটা কথাই ভেবে যাচ্ছেন, কি এমন খামতি ছিল পারে যার জন্য ফারহানা এই কাজটা করলো। প্রতীক ফারহানাকে অসম্ভব ভালোবাসেন। ভালোবাসার পাশাপাশি আর কি সম্পদ, প্রতিপত্তি, বিলাসবহুল জীবন, এসব তো প্রতীক দিয়েছিল তাকে। শ্বশুরবাড়িতে মেয়েদের মানসিক অশান্তি বা অসুখ হওয়ার আর একটা কারণ হতে পারে পারিবারিক কোলাহল, বউ শাশুড়ির ঝগড়া ঝামেলা বা ননদের খারাপ ব্যবহার। কিন্তু হাবিবা তো কখনো ফারহানার সাথে বাজে ব্যবহার করেনি। এমনকি সংসার জীবনে কোনো ছোট্ট কারণ নিয়ে হাবিবা কখনো ফারহানা রাগারাগি করেনি। তার মেয়েও তা না। বিয়ের 2 মাস পরেই প্রতীক আর ফারহানা আলাদা বাড়িতে উঠতে দিয়েছিল হাবিবা, যেন ফারহানা নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে পারে। তাহলে আর কি সন্তান। কিন্তু এখানে তো প্রতীকের দোষ নেই। ফারহানা মা হতে পারবে না জানার পরেও প্রতীক ফারহানাকে ছাড়েনি। এমনকি এই কথায় মাথায় আনি যথেষ্ট সম্মানের সাথে সংসার করেছে। ফারহানাকে নিয়ে কেউ বাজে কথা বললে মুখ ভাঙা জবাব দিয়েছে হাবিবা তার প্রতীক। তবেও কিসের টানে মেয়েটা তার ছেলেকে ছেড়ে পরপুরুষের সাথে হাত ধরলো। আরিফ অফিসে যেতে সত্যি দেরি হলো। 9:30টার অফিসে পৌঁছে বাসে ঝাড়ি খেতে হলো তাকে। মন মরা হয়ে ডেস্কে গিয়ে বসলো আরিফ। এরই মধ্যে তার বসের অ্যাসিস্ট্যান্ট আরও 3খানা নতুন ফাইল এনে ধরিয়ে দিল আরিফকে। কাজের চাপে চোখের অন্ধকার দেখতে লাগলো। হিমশিম খেতে খেতে কোনো মতো লাঞ্চ টাইমের আগে 2টা ফাইল কমপ্লিট করে বসের কেবিনে দিয়ে এসে হাঁপ ছাড়লো আরিফ। দুপুর 2টার দিকে রবি কল করলো আরিফকে। আরিফ দেখলো ফোনে সুইটহার্ট লিখে সেভ করা নাম্বার থেকে কল আসছে। মুহূর্তেই হাসি ফুটলো আরিফের মুখে। সব ক্লান্তি আর অবসাদ যেন দূরে সরে গেল। রবির কল ধরতেই রবি মিস্ত্রি করে বলল, কেমন আছেন? একবারও কল করলেন না সকাল থেকে। ভালো নেই গো, কাজের খুব চাপ। ভেবেছিলাম অফিস শেষ করে বাসায় গিয়ে রিল্যাক্সে কথা বলবো। রবি কিছুটা নাকশ হওয়ার নাটক করলো। জানা আছে, বাইরে গেলে আর বউয়ের খোঁজ থাকে না পুরুষ মানুষের। রবির এমন আহাদিপনা আপ্লুত হলো আরিফ। কম বয়সী মেয়েদের এই একটা জিনিসই বোধহয় পুরুষেরা আকৃষ্ট করে বেশি। তাদের এমন ন্যাকামো কথাবার্তা আর কথায় কথায় অভিমানের অভিনয় করা। আরিফ রবি রসিকতা করে বলে উঠল, বউ বিয়ের আগে হুকুম করছো দেখছি। রবি লজ্জা পেলেও কিছু বলল না। এই সম্পর্ক মিনমিনিয়ে জিজ্ঞাসা করলো, লাঞ্চ করেছেন? আরিফ হতাশ হয়ে ডেস্কের দিকে তাকালো। এখনো অনেক কাজ বাকি, খাওয়া হয়নি, দুপুরে সময় পাইনি খাওয়ার। অফিস শেষে খেয়ে নিব। তুমি খেয়েছো? হ্যাঁ।
অনেকক্ষণ আগেই খেয়েছি। রবি কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি চাইলে আজ একটু ঘুরতে বের হতাম দুজন মিলে। আগামী সপ্তাহে তো কাবিনের তারিখ পড়েছে, শপিং করার ছিল। আরিফ অবাক হলো, সকালে তো মা বাবার সাথে কথা হলো, কেউ তো বললো না বিয়ের তারিখের কথা। আরে চুপ করে আছে দেখে রুবি ভাবলো সে হয়তো ব্যস্ত, তাই মন খারাপ করে বলল, আপনি মনে হয় ব্যস্ত, আমি বরং আমার কাজিনদের সাথে চলে যাব। হবু বউ রাগ করবে ভেবে আরিফ তৎক্ষণে বলল, আরে না না, আমার সাথেই যাবা। আমার বউ অন্য কারোর সাথে শপিং এ কেন যাবে? তুমি 5টার দিকে রেডি থেকো, আমি তোমাদের বাসার সামনে থেকে নিয়ে যাব তোমাকে। খুশি হলো রুবি। আরো কিছুক্ষণ কথা বলে কল রেখে দিল। আরিফ নিজের কাজে মন দিল। বড্ড তারা ওর আজকে। হবু বউকে নিয়ে শপিং করতে যাবে, সময়ের একটা ব্যাপার আছে। ফারহানা প্রতীকের বাড়ি ছেড়ে নিজের বাবার বাড়িতে উঠতে চেয়েছিল, কিন্তু ওর বাবাকে কি উত্তর দিবে সেই ভয়ে আর সেখানে যায়নি। ফারহানা আসার সময় নিজের সব গয়নাগুলো নিয়ে এসেছে। যদি টাকার প্রয়োজন হয় তাহলে এই গয়নাগুলো বিক্রি করতে পারবে, এই ভাবনায় ফারহানা একটা সিএনজি ধরে সাব্বিরের ক্লিনিকে এলো। ভাড়া মিটিয়ে ক্লিনিকের সামনে দাঁড়িয়ে সাব্বিরকে কল করলো ফারহানা। দুবার রিং হতেই কল ধরলো সাব্বির। হ্যালো সাব্বির, আমি তোমার ক্লিনিকের বাইরে আছি, বের হও তুমি। সাব্বির রোগী দেখছিল, এমন সময় ফারহানা বাইরে যেতে বলায় কিঞ্চিত বিরক্ত হলো, প্রকাশ করলো না। ও অদূরে কণ্ঠে বলল, তুমি ভিতরে এসো না, রোগী দেখা হলে কেবিনে বসে কথা বলবো। নাকচ করলো ফারহানা। এভাবে লাগেজ নিয়ে ভিতরে যেতে চায় না ও। দুজনের মাঝে যদি কোনো কথা কাটাকাটি হয় তাহলে লোক জানবে। না না, তুমি বাইরে এসো, আমি অপেক্ষা করছি, জলদি। সাব্বির উপায় না পেয়ে রুগী দেখে ফেলে চলে গেল বাইরে। গিয়ে দেখলো দুটো লাগেজ আর একটা ভেন্টি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ফারহানা। সাব্বির অবাক হলো কিছুটা। তুমি এত ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? বাবার বাসায় যাচ্ছ নাকি? আমি বাড়ি ছেড়ে চলে এসেছি বলতে পারো, প্রতীক বের করে দিয়েছে। কি বের করে দিয়েছে মানে? ফারহানা হতাশার শ্বাস ফেললো, অতঃপর একে একে সব খুলে বলল সাব্বিরকে। কল রাতে সাব্বির যা যা ফারহানাকে বলেছে সবটা প্রতীক শুনেছে, এমনকি ওদের পরকীয়া সম্পর্ক জানার পরে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে ওকে। তাই সকালে রুবি বেরিয়ে এসেছে আর একটা বলল প্রতীক ওকে ডিভোর্স দিবে বলেছে। সাব্বির সবটা শুনলো। এর মধ্যেই উদ্বিগ্নতা দেখে গেল না তেমন, বরং স্বাভাবিকভাবে বলল, এই ব্যাপার, এর জন্য এমন চোখ মুখ শুকিয়ে গেছে তোমার? ফারহানা কেমন করে তাকালো। এত বড় একটা খবরে সাব্বির একটু রিয়াক্ট করলো না। কেমন অদ্ভুত বিষয়। তোমার কি কোনো কিছু যায় আসে না মানে? এসব হয়ে গেল। সাব্বির হেসে ফারহানার কাঁধে হাত রাখলো। আরে বোকা, যা হয় ভালোর জন্যই। ও তোমাকে ডিভোর্স দিলে আমি তোমাকে বিয়ে করে নিব, সহজ হিসাব। এসব নিয়ে ভেবো না। আমি থাকবো কোথায় এখন? বাবার বাসায় যেতে পারবো না আমি। এতক্ষণ হয়তো সবাই জেনে গেছে আমার পালিয়ে আসার কথা। প্রতীক নিজেই তোমাকে চলে আসতে বলেছে, কেউ কিভাবে জানবে তুমি পালিয়ে এসেছো কিনা? ফারহানা ভাবলো, আসলেই তো প্রতীক ওকে চলে যেতে বলেছে। এখন যদিও ধরা পড়ে তাহলে ভিকটিম কার্ড প্লে করতে পারবে। নিজের সন্তান না হওয়ার অক্ষমতায় পুঁজি করে প্রতীককে ফাঁসাতে পারবে অনায়াসেই। এসব ভেবে বেশ শান্তি পেল ফারহানা। থাকার জায়গা চিন্তা করতে হবে না তোমার। আমার একটা ফ্ল্যাট আছে, ফাঁকাই থাকে, ওখানে থাকবে তুমি। ডিভোর্সের ঝামেলা চোখে বুকে গেলে না হয় বিয়েটা সেরে ওখানেই সংসার পেতে নিব দুজন। ফারহানা সাব্বিরের কথা শুনলো ও অবৈধতার জালে সে এতটাই জড়িয়ে গেছে যে এখন পাপ তার কাছে আর পাপই ঠেকছে না। ফারহানা ভুলেই গেছে পাপের শুরুটা মিষ্টি হলেও শেষটা বিষের চেয়েও বিষাক্ত হয়। এই তুষি, আমার সাথে আজকে একটু শপিং এ যাবা? ভাইয়ের বিয়ের সামনে কিছু জিনিস কেনার ছিল। ববিতা মিস অন্তত মায়া ভরা কণ্ঠে আর্জি জানালো তুষির কাছে।
তুষি বাচ্চাদের পরীক্ষা খাতা দেখছিল। ববিতা মিসের কথা শুনে কিছুক্ষণ তো থমকালো। ও সকালে মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে স্কুলে চলে এসেছে। আসার আগে ওর বাবা এক গাদা কথা শুনিয়ে গেছে ওকে, যদিও একটা কথাও ও কুটি করেনি তুষি। এখন আর ওর শরীর বা মন কোনোটাই সায় দিচ্ছে না ওকে। ওর খুব ইচ্ছা করছে বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দিতে, কিন্তু সিনিয়র মিস মুখের উপর না করতেও পারছে না। তুষি, তোমার কি খুব অসুবিধা হবে? তাহলে থাক, আমার না হয় কালকে যাব। তুষি ভাবলো ওর বিকালটা টিউশনই আজ নেই, আজ বিকালও ফ্রি থাকবে, কিন্তু কাল পড়ানো আছে। ভাবনা চিন্তা করে তুষি বলল, কাল পড়ানো আছে তো মিস, আজই চলুন তাহলে, ছুটির পরে। ববিতা মিস খুশি হলেন। মেয়েটা সব সময় তার খুব ভালো লাগে, এত ম্যাচিউর আর হেল্পফুল মেয়েটা, এক কথায় অনন্য। তুষির স্কুল ছুটি হলো প্রায় 3টার দিকে। আজও যথারীতি সকাল আর দুপুরের খাওয়া হলো না ওর। ববিতা মিসকে নিয়ে শপিং এ গেল তুষি। একটা জুয়েলারি শপে ঢুকলো দুজনে। ওখানে তুষি আগেই এসেছে, পরিচিত দোকানদার, এজন্য ববিতা মিসকে নিয়ে এসেছে ও। ভিতরে ঢুকতেই দুজন মিলে গয়না দেখতে শুরু করলো। বিভিন্ন রঙের পাথর আর রঙিন আলোকসজ্জা তো চারপাশে ঝলমল করছে। তুষি এক জোড়া চুড়ি নিয়ে হাতে পড়ে দেখছিল। এমন সময় এক সুপরিচিত কণ্ঠস্বর এসে আঘাত করলো ওর কানে। এগুলো নাও, ফর্সা হাতে মেরুন চুড়িতে খুব সুন্দর লাগবে তোমাকে। তুষি পাশ ফিরলো। আরিফের হাস্যজ্জ্বল মুখখানা ভেসে উঠলো তুষির দৃশ্যপটে। ওর পাশে একটা মেয়ে দাঁড়িয়ে, যদিও মেয়েটার মুখ দেখতে পায়নি তুষি, ওর দিকে পিট করেছিল কিনা, তবুও তুষি আন্দাজ করে নিল ওই সেই স্বল্প বয়সী কন্যা যার জন্য তুষিকে ছেড়ে আরিফ ঠকিয়েছে নির্মম ভাবে। তুষি বুঝলো ওর বেহায়া চোখ জোড়া ক্রমশই ঝাপসা হয়ে আসছে, আর সেই ঝাপসা চোখ দিয়ে দেখলো নিজের 8 বছরের প্রেমিকের চোখে অন্য নারীর প্রতি একরাশ মুগ্ধতা। কতটা যত্ন করে মেয়েটাকে চুড়ি পরিয়ে দিচ্ছে আরিফ, কি যত্ন, কি আদর। তুষি তাকিয়ে থাকতে পারলো না, আর চোখ সরিয়ে নিল। নিকাবের আড়ালে থাকা মুখটা হয়তো আরিফ দেখবে না, কিন্তু ওই চোখ জোড়া দেখলে অবশ্যই চিনে ফেলবে তুষিকে। তুষি টিস্যু দিয়ে নিজের চোখ মুছে নিয়ে ববিতা মিসকে বলল, পছন্দ হয়েছে মিস? না হলে চলুন অন্য দোকানে যাই। না, তার দরকার হবে না, এখানেই পছন্দ হয়েছে, চলো বিল মিটিয়ে নেই। তুষির এখন বড্ড তাড়া, ও তাড়াতাড়ি এখান থেকে বেরোতে চায়, তাই মিথ্যা বাহানা বানিয়ে নিল একটা। ববিতা মিসকে বলল ওর জরুরি কল করতে হবে। তারপর দোকান থেকে বেরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। জোড়া জোড়া শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলো কিছুটা। বিকাল 5টার দিকে বাড়িতে ফিরলো প্রতীক। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরে গেল। ঘরের আলো জ্বলছে দেখে আন্দাজ করতে পারলো ভিতরে কে থাকতে পারে। প্রতীক তড়িঘড়ি করলো না, নিজেকে যথাসম্ভব ভঙ্গুর আর ক্লান্ত দেখানোর চেষ্টা করে ঘরে ঢুকলো। ছেলে বাড়ি ফিরেছে দেখে দ্রুত পায়ে ছেলের কাছে গিয়ে এলেন হাবিবা ফেরদৌসী। প্রতীকের মাথায় গালে হাত বুলিয়ে দিলেন পরম মমতায়। প্রতীক আশ্চর্য সহিত হওয়া ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন মা? নাহিদা ফোন করেছে তোমাকে না? হাবিবা ছেলেকে টেনে খাটের উপর বসালেন, হাত ধরে বললেন, তুমি বড় হয়েছো প্রতীক, কিন্তু মায়ের কাছে না। এমন একটা সংসার কিভাবে এমন একটা সংবাদ কিভাবে লুকিয়ে গেলে তুমি? আম্মা, আমি এটা নিজেই হ্যান্ডেল করতে চেয়েছিলাম। আমাদের বাড়ির মান সম্মান নষ্ট হবে যদি কেউ জানতে পারে সেই যে বাড়ির বউ পালিয়ে গেছে। হাবিবা ফেরদৌসী ক্রোধান্বিত হলেন। ফারহানার কথা মনে আসতেই ঘৃণার বিরক্তি মনটা বিষিয়ে ওঠা ওনার। কতটা নির্লজ্জ হতে পারে মানুষ, এত ভালো স্বামী থাকতেও এমন অনৈতিক কাজ করার আগে ওর বিবেক বাধা দিল না। প্রতীক হাবিবার হাত ধরলো, বুঝদার বললে ন্যায় মায়ের হাতে অতি সাবধানের সহিত তুলে ধরলো ফারহানার কর্মকাণ্ড। কিন্তু তার ভাষা এতটা আটসাট ছিল যে হাবিবা ফেরদৌসী মতো বিচক্ষণ মহিলাও ধরতে পারল না ছেলের পরিকল্পনা। আম্মা, যা হওয়ার হয়ে গেছে, ও থাকতে চায় না আমার সাথে। চিঠিতে বলেছে দরকার পড়লে
যেন ডিভোর্স দিয়ে দেয়, তাই আমি ভাবলাম এটাই করা ভালো। খুব সাবধানে মায়ের কানে চিঠির কথাটা তুলে দিল প্রতীক। ও জানে হাবিবা ফেরদৌসী এখন দেখতে চাইবে ফারহানার লেখা চিঠিটা। হলো তাই, হাবিবা দেখতে চাইলো ফারহানার রেখে যাওয়া চিঠি। প্রতীক শুরুতে দেখাতে না চাইলে পরে মায়ের জোরাজুরিতে বাধ্য হলো দেখাতে। হাবিবা চিঠিটা পড়ে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়লেন। আজ ওর বাবার বাসায় যাব আমরা, চলো আমার সাথে। প্রতীক মাকে থামিয়ে দিল, না আম্মা, তুমি যাবে না। ওখানে গেলে ওরা বিষয়টা মিটমাট করতে চাইবে, জোর করে হয়তো আমার কাছে পাঠিয়ে দিবে ফারহানাকে। কিন্তু যে একবার ঘর ছেড়েছে তার আর এই ঘরে মন বসবে না মা। তাই বলে ওই মেয়ের এসব নষ্টামি মেনে নিব? ওর বাবা মাকে জানানো আমরা যে ওনাদের মেয়ে কি মহান কাণ্ড ঘটিয়েছে। শুধু শুধু এসব দরকার নেই আম্মা। উপরের দিকে থুতু ছুড়লে সেটা নিজের গায়ে এসে লাগে। এসব নিয়ে কোনো ধরনের ফ্যামিলি গসিপ আমরা চাই না। ফিহার বিয়ের সামনে ওর শ্বশুর বাড়িতে সব কথা জানাজানি হলে কি খারাপ হবে ভেবেছো? হাবিবা প্রতীকের কথাগুলো ভাবলেন। সত্যি এসব বিষয় যত ঝামেলাহীন ভাবে মেটানো যায় ততই ভালো। উনি রাজি হলেন প্রতীকের কথায়, কিন্তু শর্ত দিলেন তার বিনিময়ে। শর্তর কথা শুনে সন্দেহ প্রতীক জিজ্ঞাসা করলো, কি শর্ত আম্মু? ডিভোর্সটা হলেই তোমাকে বিয়ে করতে হবে। এবার মেয়ে আমি পছন্দ করব। আম্মা, ডিভোর্স হয়নি এখনো, তুমি এখনো বিয়ের কথা তুলছ আবার? হাবিবা নাছোড়বান্দা, কিছুতেই ছেলের কথা শুনবেন না। এতক্ষণ সবটা প্রতীক প্রেরণ মাফিক চালালেও এটা ভেবে রাখেনি বিশ্বাসঘাতকতার বিষাক্ত ছোবলে পরে ওর এসব বিয়ের ভালোবাসা সম্পর্ক থেকে দূরে থাকা শ্রয় বলে মনে করে প্রতীক। কিন্তু আপাতত মায়ের শর্ত রাজি হতে হবে ওকে, না হলে এসব বিষয় নিয়ে কাদা ছড়াছড়ি হবে। আচ্ছা আম্মা, রাজি আমি। সন্ধ্যার দিকে তুষি বাসায় ফিরে দেখলো তুলি আর ওর বাবা কিছু একটা নিয়ে চেঁচাচেঁচি করছে। তুষি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আব্বু? তুষির বাবা মাহবুব জানান তুষির গালে সপাটে একটা চড় বসিয়ে দিলেন। কিংবদন্তি হয়ে তুষি তাকিয়ে রইল বাবার দিকে। গালে হাত দিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমাকে মারলেন কেন আপনি? কি করেছি আমি? মাহবুব জানান তুষিকে অবদ্ধ ভাষায় কয়েকটা গালি ছুড়ে দিয়ে বললেন, মা, তোর জন্য আমার মেয়েগুলোর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তুই বয়সে বইরা বড়ই বুইড়া হয়েছিস, এখনো বিয়ে করিস না, আমার সংসারটা খাইলি তুই। তুষির আবার নিজের ভাগ্যকে বেশ ব্যতিক্রম মনে হলো। বাবার মুখে এমন গালি শুনে ভাগ্য কতজন মেয়ে পায়। তুষি ছল ছল চোখে একবার তুলির দিকে তাকালো। তুলি নিজে অবাক বাবার এমন কাজে। যা হয়েছে এতে তুষির কোনো দোষ নেই, সেটা তুলিও জানে, কিন্তু ও কিছুই বলছে না। আব্বু, আপনি বললেন আমি কি এমন করলাম যাতে আপনার সংসার ধ্বংস হয়ে করে ফেলেছি? তোর ছোট বোন আমার মাইয়া শিমলা তোর দেওয়া ওই চোট ফোনের শ্যামলার সাথে প্রেম করে, রাত জায়গা ফোনে কথা বলে। তোর মা কাল ওই রাতে ধরছে ওরে। তুষি অবাক হয়ে বলল, আব্বা, ওকে আমি অনলাইনে ক্লাসের জন্য ফোনটা দিয়েছিলাম। সেই ফোন দিয়ে ও যদি পড়াশোনা না করে প্রেম করে, সেখানে আমার কি দোষ? মাহবুজ্জামান সহ্য হলো না তুষির এই কথা। উনি জানান তুষি যা বলেছে তাতে এক রক্তিম ভুল নেই, কিন্তু ওই যে বিবাহযোগ্য মেয়ে এখনো অবিবাহিত, এর কারণে তুষির উপর খুব রাগ ওর বাবার। মাহবুজ্জামান তুষির গালে আরো একটা থাপ্পড় মারলেন। এত ক্লান্ত হলেন না তিনি, ঘরে পড়া স্যান্ডেল দিয়ে মারতে লাগলো তুষিকে। এমন কাণ্ডে বাকরুদ্ধ হয়ে পড়ল তুষি। বিনা দোষে এমন শাস্তি, ওর দোষটাও নিজেই খুঁজে পেল না। অকারণে বড় বোনকে এভাবে মার খেতে দেখে তুলে এবার দৌড়ে এলো মাহবুবের হাত থেকে স্যান্ডেল জোড়া কেড়ে নিয়ে ফেলে দিল দূরে। তুষিকে জড়িয়ে ধরে বলল, সবসময় নিজের রাগ আপুর উপর কেন খাটান আপনি? শিমলা দোষ করেছে, সেটা শিমলাকে গিয়ে শাস্তি দেন, এখানে আপুর কি দোষ? আপনি থাপ্পড় মেরেছেন আবার জুতা দিয়ে মারছেন। কোনো বাবা তার
এত বড় মেয়ের গায়ে হাত তুলে আশেপাশে মানুষ এগুলো জানলে কি বলবে জানেন? মাহবুবা তুলির উপর চড়া হলেন, একটা শক্তপৃষ্ট থাপ্পড় তুলির গালে পড়লো। দুইটা গায়ে আমার ঘরে বিয়া করে না, মরেও না বলেই অনেক গর্তে বেরিয়ে গেল মাহবুজ্জামান। তুষির চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। তুলি ওকে ঘরে নিয়ে গিয়ে বসালো, পানি ঢেলে খেতে দিল। তুষি পানির গ্লাসটা হাতে নিয়ে বলল, আম্মুকে কল কর, আগে পানি খা। খাচ্ছি, কল কর তুই। তুলি ফোন নিয়ে বাড়িতে মাকে কল করলো। তুষির মা সুলতানা রাজিয়া তখন সন্ধ্যাবেলা হাঁস মুরগি ঘরে তুলছিলেন। ফোন বাজতেই ঘরে গিয়ে ফোন রিসিভ করলো। মায়ের কণ্ঠ শুনে তুলি ফোনটা তুষিকে ধরিয়ে দিল। তুষি ধীরে কণ্ঠে বলল, আম্মা। ওপাশ থেকে রাজিয়া আদর মাখা কণ্ঠে বললেন, কেমন আছিস মা? খেয়েছিস দুপুরে? তুষির কান্না পেল। মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে হয়তো ভালো লাগতো মেয়েটার। শিমলা কোথায় আম্মা? রাজিয়া শিমলা ঘরে গেলেন। শিমলা বই নিয়ে বসে আছে, পড়ছে কিনা কে জানে, চোখ মুখ দেখে মনে হচ্ছে কান্না করেছিল এতক্ষণ। রাজিয়া তুষিকে বললেন, পড়তে বসেছে, অন্য রুমে আসো আম্মা, কথা আছে তোমার সাথে। রাজিয়া অন্য ঘরে গেলেন। খাটের উপর বসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? তুষি বর্ণিতা না করে সোজাসুজি জিজ্ঞাসা করলো, শিমলার সাথে যে ছেলের সম্পর্ক তাকে তুমি চেনো? হ্যাঁ, চিনবো না কেন, তুইও চিনিস, জামিল শিকদারের ছেলে ফাহমিদ। কতদিনের সম্পর্ক ওদের? শিমলা বলল, 6 মাস। ওই ছেলে নাকি ওর পিছনে স্কুল থেকে ঘুরতো, ওরে ফোন দেয় তো আম্মা। রাজিয়া তুষির কথা মতো শিমলাকে ফোনটা ধরিয়ে দিল। শিমলা ভয়ে থুবু হয়ে আছে, তুষিকে প্রচন্ড ভয় পায় ও। হ্যালো আপু। ফাহমিদ কি তোর সাথে একই ক্লাসে পড়ে? কিভাবে পরিচয় তোদের? ভয়ে শিমলার গলা শুকিয়ে আসছে। ও গলা ভিজিয়ে বলল, উনি আমার থেকে অনেক বড় আপু। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন উনি ইন্টার পরীক্ষা দিয়েছিলেন। ওদের বাড়িতে খেলতে যেতাম, তখন দেখেছিলাম। এরপর উনি আমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতেন। কি করে এখন ও ঢাকায় পড়ে আপু? আম্মুকে ফোন দে। শিমলা ফোনটা রাজিয়ার দিকে এগিয়ে দিলেন। রাজিয়া ফোনটা হাতে নিয়ে ককরোশ সুরে বললেন, অনেক পীড়িত করছিস, এখন পর। মান সম্মান তো আর সব খাইলি আমাদের, সিপ। অতঃপর ফোন দিয়ে অন্য ঘরে চলে গেল। শিমলা ফুপিয়ে উঠল, ভুল না করে পেরেছে এভাবে মুহূর্তের মনে করিয়ে দিতে হবে। রাজিয়া শিমলার ঘর থেকে বের হলে তুষি বলল, তোমার মেয়ে অনেক আগে থেকেই প্রেম করে আম্মু, আমি ওকে স্মার্টফোন দেওয়ার আগে থেকেই। অথচ আজ তোমার মেয়ের ধরা খাওয়ার পর দোষটা আমার ঘাড়ে পড়লো। আব্বু আমাকে আজকে থাপ্পড় মেরেছে। আর কি করেছে জানো? জুতা পেটা করেছে আম্মু। এই সংসার নাকি আমার জন্য ধ্বংস হচ্ছে। আম্মু, তোমরা যে যাই করো তাতে আমার উপর কেন দোষ আসে বলতে পারো? আমি ওকে ফোন দিয়েছিলাম পড়াশোনার জন্য, ও যদি সেটার সঠিক ব্যবহার না করে তাহলে দোষ আমার। তুষি একটু থামলো, তারপর আবার বলল, আমার বাপ আজকে আমাকে যে কি অসভ্য ভাষায় গালি দিল। আচ্ছা আম্মা, এত কিছু করি তোমাদের জন্য, তারপরেও এই গালি আর জুতার বাড়ি আমার প্রাপ্য? আমার বিয়ে হচ্ছে না সেটা আমার দোষ? কথাগুলো বলতে গিয়েও তুষির গলা আটকে আসছিল, কান্না চেপে কথাগুলো বলছিল সে। রাজিয়া মেয়ের কথা শুনে উত্তর খুঁজে পেল না। তুষির বাবা অন্তত গোড়া রাগচটা লোক। তোর আব্বুর সাথে আমি কথা বলবো মা, তুই কান্না করিস না। কিছু খাস নাই? তুলি ফোনটা দে তো। তুষি ফোনটা কান থেকে সরিয়ে তুলিকে দিল। রাজিয়া তুলিকে কি বলবে তা আর তুষি শোনেনি। ও উঠে সোজা বাথরুমে চলে কাপড় পাল্টাতে। মুখ ধোয়ার সময় গালে হাত দিতেই ব্যথায় চোখ খিচে এলো তুষির। 2 গালে 5 আঙুলের দাগ বসে গেছে। ও আয়নায় দেখলো নিজেকে। গালের দাগগুলো হাত দিয়ে ভাবলো, এগুলো আমার কর্মফল। এই পরিবার আর
নিজের মা বাবার জন্য করা সকল পরিশ্রমের কর্মফল। রবিকে নিয়ে আরিফ সারা বিকাল আর সন্ধ্যা ঘুরেছে। মেয়েটার বয়স কম, বেশ বায়না ধরে এটা ওটা নিয়ে। আর আরিফের এটাই ভালো লাগে। তুষির সাথে যখন বাড়িতে যেত, তুষি নিজের জন্য কখনো কিছু কিনতো না, আর না আরিফকে তুষির জন্য খরচ করতে দিত। আরিফের তখন চাকরি ছিল না। তুষি বলতো, আগে চাকরি পাও, তারপর মন ভরে খরচ করবা। মা বাবার টাকা খরচ করে প্রেমিকাকে গিফট কিনে দেওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। আরিফ তখন হাসতো, শুনতে অনেক ভালোই লাগলো। পরে তুষির এমন অতিরিক্ত ম্যাচিউরিটি আরিফ বড্ড বিরক্ত হতো। তার মধ্যে প্রেমিকারা হবে আহাদি, আবদার করবে সারাক্ষণ, আদুরে ভাব করবে, ন্যাকামো করবে, ঠিক যেমনটা রবি তার সাথে। তুষি আসলে ব্যাকডেটেড ছিল আরিফের জন্য। তার দরকার ছিল স্বল্প তাপের গলে যাওয়া মোম, অথচ তুষি ছিল কঠিন ইস্পাত, যে বাস্তবতার জন্য ঠিক, তবে আরিফের মতো পুরুষের মনে রাজত্ব করার জন্য নয়। আরিফ শপিং শেষ করে রুবির ওর বাসা পর্যন্ত নামিয়ে দিল। রুবি বাইক থেকে নেমে আরিফের অতি যত্নের সাথে ওর হেলমেট খুলে দিল। রুবি লাজুক হাসলো, তাতে ওর এখন প্রেম সাগরের মজা আছে। আরিফের এসব কেয়ার ওকে এখন প্রেমের সাগরে হাবুডুবু খাওয়াতে বাধ্য করছে রীতিমতো। আরিফ মুচকি হেসে রবিকে বলল, ভিতরে যাও, আমি বাসায় যাচ্ছি। রবি নিচু সুরে বলল, চলে যাবেন? ভিতরে চলুন, এক কাপ চা অন্তত, কয়েকদিন পর সবাইকে নিয়ে আসবো তোমাকে একবারে নিজের করে নিতে, তারপর আমার বাড়িতে তোমার হাতের চা খাবো প্রতিদিন। রবি লজ্জা পেয়ে মাথা নাড়ালো। আসি বলেই চলে গেল বাড়ির ভিতরে। আরিফ প্রশান্তির হাসি হাসলো, অতঃপর বাইক স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাজারের এক ফার্মেসিতে থামলো আরিফ। মায়ের ইনজেকশন আর বাবার প্রেসক্রিপশনে ওষুধ কিনে নিল। বাইকের কাছে গিয়ে হেলমেট পরতে নিলেই তুষিকে দেখলো। সে ওষুধ কিনছে তুষি। আরিফ হেলমেট মাথায় দিয়ে এভাবে দাঁড়িয়ে রইল। তুষিকে দেখলো ওখান থেকে। প্রায় মিনিট তিনেক পর তুষি ওষুধ কিনে ফার্মেসি ত্যাগ করলো। আরিফ ও তুষির পিছু নিল বাইক নিয়ে। বেশ কিছুক্ষণ পথ হাঁটার পর গলির মোড়ে আসতেই তুষির মনে হলো কেউ ওকে অনুসরণ করছে। অবচেতন মনে শক্ত করে দূর করে পিছনে ফিরে তাকালো তুষি। কালো হেলমেট পরা, কালো বাইকে বসা আরিফের চিনতে সময় লাগলো না তার। তুষি দ্রুত সামনে ফিরে তাকালো, পা চালালো তড়ি গতিতে। আরিফ বাইক নিয়ে পিছু নিল আবারও। পিছন থেকে ডাকতে লাগলো তুষি নাম ধরে। তুষি দ্রুত পা চালালো, ক্লান্ত শরীর, তার উপর জ্বর এসেছে। দুপুর থেকে না খাওয়ার কারণে শরীরে আর কুলাচ্ছে না ওর। তুষি তুষি দাঁড়াও, আমি আরিফ, দাঁড়াও। আরিফ চেঁচানো তুষির কানে আসছে। ওর বিরক্তি লাগছে, কানে বিষ ঢুকছে আরিফের ডাকে। বাইকের গতি বাড়িয়ে তুষির সামনে এসে পথ আটকে ব্রেক করলো তার আরিফ। হেলমেটের গ্লাস উঠিয়ে পড়ল, এতক্ষণ তোমাকে ডাকছি, কানে তুলে বুঝে হাঁটো নাকি তুমি? কানে যায় না কথা। তুষি কপালে কুঁচকে তাকালো আরিফের দিকে। ওর রুচি হচ্ছে না আরিফের সাথে কথা বলতে, তাই পাশ কাটিয়ে চলে যেতে নিলে আরিফ বাইক থেকে নেমে ওর হাত ধরতে গেলে দূরে সরে গেল তুষি। চলে যাচ্ছ কেন? আমাকে ইগনোর করছো? রাগ দেখাচ্ছ আমার উপর? তুষি মুখ খুললো। এই পর্যায়ে নিজেকে এতটা বড় ভাবার কোনো দরকার নেই। রাস্তায় কত লোকই তো ডাকে, সবার সাথে কথা বলার প্রয়োজন বলে আমার মনে হয় না। তুমি বেশি বলছো তুষি, আমার বিয়ে ঠিক হয়েছে, এতে তোমার এত হ্যাডাম দেখানো লাগে আমার উপর? তুষির নজর ফেরালো আরিফের দিকে। তোমার ভুল ধারণাতে লাগাম টানো আরিফ, তুমি এত ইম্পর্টেন্ট কেউ না। আমার রাস্তা ছাড়ো আর যেতে দাও আমাকে। তুষির শরীরের তাপমাত্রা ক্রমশই বাড়ছে, গাল লাল হয়ে উঠেছে জ্বরে তোড়ে, মাথাও ঝিমঝিম করছে, দৃষ্টি ঘোলাটা হয়ে আসছে। বাসায় ফিরে ওষুধ না খেলে জ্বরের কতটা ভুগতে হবে কে জানে। তুমি দেখছি ভালোই আছো তাহলে। তো কি ভাবছিলে তুমি? আমি মরে যাব তোমার শোকে, সুসাইড করব, কোনটা ভেবে রেখেছিলে বলো তো? গলায় দড়ি দিব ভেবেছিলে, নাকি ভেবেছিলে বিষ খাবো? আরিফ অবাক হলো তুষির কথায়।
মুখ পুড়ে তুষির নামটা বেরিয়ে এলো। তুষি তুষি তচ্ছিল্য হাসলো। তুমি আমাকে এতদিনে চিনতে পারোনি আরিফ। আমার জীবনটা এতটা তুচ্ছ নয় যে কোনো বিশ্বাসঘাতকতার জন্য তার আমি শেষ করে দিব। আমি তুষি এতটা সস্তা নয়। আমি বিশ্বাসঘাতক? সন্দেহ আছে নাকি? থাকলে নিজের কর্মগুলোকে রিপোর্ট করে মনে মনে, তাহলে বুঝবে যে তুমি কেবল বিশ্বাসঘাতক না, একটা নর্দমার নোংরা কীট, যাকে আমি শুটে পোকা ভেবে আগলে রেখেছিলাম। ভেবেছিলাম তুমি একটা রঙিন প্রজাপতি হয়ে আমার জীবনটা রঙিয়ে তুলবে। তুষির কথা শুনে আরিফের আগে ফেটে পড়লো। এগিয়ে এসে তুষির হাত চেপে ধরলো, কিন্তু কিছু বলার আগেই এক গভীর প্রসঙ্গে কণ্ঠে এলো পিছন থেকে, ওনার হাত ছাড়ুন। আরিফ আর তুষি দুজনের পিছে তাকালো। এক অচেনা সুদর্শন পুরুষের দেখা মিলল তখনই। কালো শার্ট, কালো প্যান্ট, এই করা, গলায় আগলা করে ঝুলছে থাকা টাই, হাতে কালো চকচকে ঘড়ি, চোখের চিকন ফ্রেমের চশমা, সব কিছুই যেন আর অভিজাত্য আর গম্ভীর্য ফুটিয়ে তুলতে মরণপণ চেষ্টা করছে। পায়ের পাশে করা লোহার সোজা স্টেডিয়ামে আলো পড়তে চকচক করলো যেন। অজ্ঞাত পুরুষটি প্রতীক। সে তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে এসেছিল এক বন্ধুর বাসায়, পড়ার মোড়ে গাড়িটা রেখে গিয়েছিল। ফিরে আসতেই তুষির হাত ধরে আরেকটিতে দাঁড়িয়ে থাকতে দেখলো প্রতীক। যদি ওদের দুজনের কেউকে প্রতীক চেনে না, কিন্তু এভাবে রাস্তায় একটা মেয়ের হাত ধরে টানাটানি করাকে হ্যারাসমেন্ট বলেই মনে হলো প্রতীকের। আরিফ প্রতীকের দিকে তাকিয়ে তাকে আগা করে পর্যবেক্ষণ করে বলল, সে আমার গার্লফ্রেন্ড। আমাদের মধ্যে নাক গলাবেন না, নিজের কাজ করুন। তুষি তখনই আরিফের থেকে হাত ছাড়িয়ে মরিয়া, হাত ছাড়ুন আরিফ, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আরিফের কথায় প্রতীক সন্তুষ্ট হলো না। ধীরে পায়ে এগিয়ে এলো ওদের কাছে। আরিফের হাতটা ধরে ধাক্কা দিয়ে ছুড়িয়ে দিল তুষির হাত থেকে। কয়েক কদম সরে গেল আরিফ। মেজাজ ক্ষুণ্ণতার তেড়ে এলো আবারও। আপনি সরে যান আমাদের মাঝখান থেকে। আমাদের পার্সোনাল ব্যাপারে আপনাদের হ্যান্ডেল করতে দিন। প্রতীক একবার তাকালো তুষির দিকে। তুষি ওর দিকে তাকিয়ে থাকায় চোখাচোখি হলো দুজনের। তুষি মাথা নামিয়ে না বোঝালো। প্রতীক আরিফের দিকে তাকিয়ে বলল, উনি বলছেন উনি আপনার গার্লফ্রেন্ড না, আর কিছু বলবেন আপনি? আরিফ প্রতীকের অপেক্ষা করে তুষির দিকে এগিয়ে যেতে চাইলে মাঝে বাদ সাধলো প্রতীক। তুষি, আমি জানি তুমি রেগে আছো, কিন্তু এভাবে বাইরের লোকের সামনে আমাকে অপমান করার অধিকার তোমার নেই। আমার বসে কথা বলি। আমার কোনো কথা নেই। জাস্ট গেট আউট ফ্রম মাই সাইড। আমার ত্রিসীমানায় যেন আপনাকে আর আমি না দেখি। আরিফ রাগে গজগজ করতে করতে বাইক নিয়ে চলে গেল। আরিফ যেতেই তুষি স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু শরীর সায় দিচ্ছে না। বসা অবধি যেতে পারবে কিনা সন্দেহ। আরিফ চলে যেতেই প্রতীক তুষির দিকে ফিরে চাইলে। তুষি প্রতীককে ধন্যবাদ জানানোর জন্য কিছু বলতে চাচ্ছিল, কিন্তু পারল না। জ্বরের তোড়ে আর না খাওয়ার কারণে দুর্বল শরীরটা নতিয়ে পড়ল। জ্ঞান হারালো তুষি। প্রতীক তৎক্ষণাৎ ওকে ধরে নিল, বাহুবন্ধনে আবদ্ধ করে তীক্ষ্ণ নজরে চেয়ে রইল তুষির দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো ওকে। তুষি ফর্সা নয়, শ্যাম বর্ণের, শিরকয় শরীর, গোলগাল মুখবয়, বেশ খাড়া নাক, সুনিপূর্ণ চোখ জোড়া ঠোঁট, বড় বড় চোখের পাপড়ি, অজ্ঞান হয়ে যাওয়ার মাথায় ঘোমটাটা দিয়ে রাখা সুতি ওড়নাটা আর মাথায় নেই, পড়ে গেছে খোপা খুলে। ঘন এক গুচ্ছ রেশমির ন্যায় চুল ছড়িয়ে পড়েছে। প্রতীক একবার চোখ ফিরিয়ে দেখল তুষির চুলগুলো বেশ লম্বা, কোমর ছড়িয়ে অনেক আগেই। শ্যামার শরীরে হলুদ জামাটা তীব্র ছড়াচ্ছে বেশ। প্রতীক নিবিড় পর্যবেক্ষণ শেষ হলে গম্ভীর সুরে ডাকলো তুষিকে, চোখ খুলুন। এই যে ম্যাডাম, এভাবে অজ্ঞান হয়ে থাকলে রাস্তায় ফেলে যেতে হবে আপনাকে। আমি আপনার বাসার ঠিকানা জানি না, উঠুন। মুখের উপর ঠান্ডা পানি স্বস্তির। ধীরে ধীরে চোখ খুললো তুষি। চোখ খুলতে নিজেকে গাড়ির
ফ্রন্ট সিটে আবিষ্কার করলো সে। আশপাশে নজর বোলাতেই অচেনা পুরুষটি নজরে এলো তুষির হাতে পানির বোতল নিয়ে নিটুর ভঙ্গিতে তাকিয়ে আছে সে তুষির দিকে। অপরিচিত কারো এমন দৃষ্টিতে তুষির নজর সরিয়ে নিল, সোজা হয়ে বসলো সিটে। মাথা থেকে অযত্নে পড়ে থাকা ওড়নাটা আবারও মাথায় তুলে নেয় তুষি। সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে। অন্যদিকে পথিক সবটা পর্যবেক্ষণ করছিল। তুষির লাজুক চেহারা, জ্বরের তাপে লাল হয়ে যাওয়া মুখশ্রী, এলোমেলো লম্বা চুল, হুট করে লজ্জা বা অপস্ত হয়ে ওঠা, এই সবটা। পথিক ওর হাতে থাকা পানির বোতলটা তুষির সামনে এগিয়ে দিল। হুট করে সামনে পানির বোতল ধরায় তুষি চোখ ফেললো পথিকের দিকে। পথিক ইশারায় ওকে বোতলটা নিয়ে পানি খেতে বলল। তুষি তাই করলো। চুপচাপ পানির বোতলটা হাতে নিয়ে দু ঢোক পানি পান করে বোতলটা পুনরায় পথিকের সামনে ধরলো। পথিক নিল না বোতলটা, বরং হাত দুটো প্যান্টের পকেটে পুরে গাড়ির দরজার সাথে মিশে দাঁড়ালো। তুষি পানির বোতলটা পাশে ড্রাইভিং সিটে রেখে গাড়ি থেকে বের হলো। ধীমে কণ্ঠে প্রতীককে বলল, সাহায্য করার জন্য ধন্যবাদ। প্রতীক প্রত্যুত্তরে কিছু না বলে প্রশ্ন করে বসলো তুষিকে, বাসা কোথায় আপনার? একা যেতে পারবেন? তুষি ঢোক গিলল, জ্বরে শরীর কাঁপছে ওর। শুকিয়ে আসা ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে বলল, পারবো, সামনেই বাসা। প্রতীক মাথা নাড়ালো, হাত দিয়ে রাস্তা দেখিয়ে বলল, যান তাহলে। তুষি চুপচাপ হাঁটতে শুরু করলো। দুপা এগোতেই পেছন থেকে ডাকলো প্রতীক, নাম ধরে নয়, অন্য এক নামে, ম্যাডাম কলসবতী, কেশবতী। তুষি দাঁড়িয়ে পড়লো, পিছনে ফিরে তাকাতেই দেখলো প্রতীক এগিয়ে আসছে ওর দিকে। সামনাসামনি আসতেই ওষুধের প্যাকেটটা তুষির সামনে ধরলো প্রতীক। তুষি প্যাকেটটা চিনতে অসুবিধা হলো না একটু আগেই এটাও ফার্মেসি থেকে এনেছে। তুষি দুর্বল হাতে ওষুধের প্যাকেটটা নিল, আর এক দফা ধন্যবাদ জানালো প্রতীককে। আগের বারের ন্যায় এবারও নিরবত্ব রইল প্রতীক। তুষি ঘুরে বাসার দিকে হাঁটতে শুরু করলো। প্রতীক কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে তারপর গাড়িতে উঠলো। তুষি আর পিছে ফিরে তাকায়নি, তবে গাড়ির ইঞ্জিন গর্জন শব্দ বুঝতে পেরেছিল প্রতীক চলে গেছে। তুষি ধীরে পায়ে বাসায় ফিরল। দরজার সামনে গিয়ে ডোর বল দিতে দরজা খুললো তুলি। তুষিকে এমন বিবস্ত্র দেখে সাথে সাথে জিজ্ঞাসা করলো, কোন দোকানে গিয়েছিলে আপু? এত সময় লাগলো ওষুধ আনতে? তুষি উত্তর করলো না। ওষুধের প্যাকেটটা তুলির হাতে ধরিয়ে দিয়ে ঘরে চলে গেল। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে কাঁপা সুরে তুলিকে বলল, আমার গায়ে কয়েকটা কাঁথা চাপিয়ে দিয়ে দিয়ে দে তো, খুব শীত করছে এই ভাবসা গরমে। তুষি শীত লাগছে বলছে শুনে তুলি গিয়ে ওর কপালে হাত রাখলো। শরীরের তাপমাত্রা এত বেশি ছিল যে তুলির মনে হলো গরম লোহার শিকের যেন ওর হাত লেগেছে। তুলি তড়ি করে কতগুলো পাতলা কাঁথা আর কম্বল দিয়ে মুড়িয়ে দিল তুষিকে। ঘরের ফ্যান বন্ধ করে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপলো। জ্বর 103 ডিগ্রিতে আছে। তুলির চমকে উঠলো, এত জ্বর! তুষি তখন দুটা কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঠকঠক করে কাঁপছে ঠান্ডায়। তুলি দৌড়ে গেল পানি আর কাপড় আনতে। জলপট্টি না দিলে এই জ্বর কমবে না। আরিফ বাড়ি ফিরে মা বাবা ওষুধগুলো টেবিলের উপর রেখে নিজের ঘরে চলে গেল। তুষির কথাগুলো শুনে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। রাগ যেন টকবগিয়ে ফুটছে ওর শিরায় শিরায়। ঘরে ঢুকতেই শব্দ করে দরজা আটকে খাটের উপর এসে বসলো আরিফ। পানি খাওয়ার জন্য হাত বাড়ালো বেড সুইচের টেবিলের দিকে, কিন্তু সেখানে পানি শূন্য একখানা বোতল পেল কেবল। রাগে পরত বাড়লো আরো। বোতলটা ছুঁড়ে মারলো ফ্লোরে। চেঁচের বোতল বিকট শব্দ করে টলস করে মেঝেতে আছড়ে পড়লো বোতলটা। আরিফ চোখ গরম করে তাকালো বোতলটার দিকে। তখনই মনে পড়লো ওর বোতলটা তুষির দেওয়া। প্লাস্টিকের বোতলে পানি খাওয়ার অস্বাস্থ্যকর, তাই তুষি এই চেঁচের বোতলটা উপহার দিয়েছিল আরিফকে। আরিফ হাত বাড়িয়ে বোতলটা তুললো। বোতলের উপর কার্সিস লেটারে আরিফের নাম লেখা, আরিফ রহমান। কাস্টমাইজ করে বানানো ছিল। আরিফ বোতলটা
ঘুরোতে দেখলো সেটার ফাটল ধরেছে। হালকা চাপ দিতেই ফাটল ধরা অংশটা ভেঙে আলাদা হয়ে গেল। আরিফ যেন মনে হলো এভাবেই তুষি আর ওর সম্পর্কে ফাটল ধরেছিল, আর আরিফের অবহেলায় সেটা আজ পুরোপুরি ভেঙে গেছে। তুষি নামক মানুষটা আরিফের জীবন থেকে আলাদা হয়ে গেছে। আরিফ মাথা ঝাঁঝালো। তুষির ভাবনা এখন আর ওর জন্য প্রযোজ্য নয়। ও এখন রুবিকে ভালোবাসে। রুবি ওর বর্তমান ভবিষ্যৎ সব। তুষি ছিল কেবল একটা অতীত, যা আরিফ আর মনে করতে চায় না। ধীরে ধীরে কালের প্রবাহে একদিন সে তুষিকে ভুলে যাবে, এমনটাই তার বিশ্বাস। আর অতীত তো থাকতেই পারে, সেটা আফসোস কিসের? আরিফ মনে মনে ভাবলো, তুষি তো খারাপ নয়, ওকে দেখে তো মনে হলো ও ভালোই আছে, তাহলে আমি কেন ওর কথা ভাববো? আমার ফিউচার রুবি, আমার পুরো ভাবনা ওকে নিয়ে হবে। তুষিকে আমি ফেলে এসেছি, ওর জীবন এখন যেভাবে গড়াক সেটা আমার বিষয় না। ভালো মানুষই দেখিয়ে সরি বলতে গিয়েছিলাম দেখে আমার দেমাগ দেখালো। ওই দেমাগি মেয়েকে কে বিয়ে করবে তাও আমি দেখবো। আত্মসম্মানের বলিয়া ওরা সারা দিন ওইসব দিয়ে কি আর ওই বয়সে সংসার করতে পারবে? উচ্চশিক্ষিত হয়ে এমন নোংরা ধারণা পোষণ করে আরিফ। নিজের কৃতকর্মের জন্য এতটাই অনুশোচনা তো দূরে থাক, বরং তুষিকে নিয়ে এই চিন্তাগুলো করে নিজের ইগো স্যাটিসফ্যাকশন করছে। মেয়েটার আত্মসম্মান নিয়ে কটাক্ষ করছে, বয়স নিয়ে কটাক্ষ করছে। অথচ এই আরিফের জন্য অপেক্ষা করতে করতে বয়স 22 থেকে আজ 30, বয়স 31। আসলে আরিফের মতো পুরুষের কাছে নারী কি কেবল খেলনা, মনোরঞ্জন সামগ্রী, নাকি নিজের ইগো স্যাটিসফাই করার জলজান্ত রক্ত মাংস করা মাধ্যম? আরিফ হাত মুখ ধুয়ে বেরোতেই রবির কল আসে। আরিফের ঠোঁটের কোণে হাসি চওড়া হলো। ও ফোনটা ধরতে রবি মিষ্টি গলায় বলল বাসায় ফিরেছেন। আরিফ বিছানায় আরাম করে আদর্শ হয়ে বসে, কোলের উপর বালিশ রেখে মধুমাকে কণ্ঠে বলে, হ্যাঁ এইমাত্র ফিরলাম। রবি প্রশ্ন করলো, এতক্ষণ লাগলো যে? বাইকে করে গেলে তো এত সময় লাগে না, মা বাবার ওষুধ কিনতে গিয়েছিলাম আর রাস্তায় যা জ্যাম। কথাটা বলে আরিফ মনে মনে ভাবলো, দেরি তো হলো তুষির জন্য, কিন্তু তা তো আর আমি তোমাকে বলতে পারবো না। রুবি রবি একটু ঠাট্টা করার জন্য আরিফকে বলল, সত্যিই কি তাই, নাকি আমার আড়ালে অন্য মেয়ের সাথে চক্কর চলছে? আরিফের বুক কাঁপলো, নিজেকে জাহির করে উঠে পড়ে লাগলো, যেমনটা হাটের মাঝে চুরির কথা উঠলে ছেলেরা করে, ঠিক যেভাবে। নানা রবি, আমি সত্যি বলছি, আমি ওষুধ আনতে গিয়েছিলাম, চাইলে মাকে জিজ্ঞাসা করতে পারো, আমি ফোন ধরিয়ে দিব। আরিফের আচরণে রবি অবাক হলো, ওর সাথে খুশিও। ভাবলো আরিফ লয়াল আর প্রীতি কখনো প্রতারণা করবে না তাকে। রবিকে হারানোর ভয় পায় আরিফ, এমন আরো নানান চিন্তা ভাবনা আসলো রবির মনে। ভালো লাগা ছেয়ে গেল মনটায়। অতঃপর মুচকি হেসে বলল, রিল্যাক্স, আপনি তো দেখছি আমাকে এখনই সবকিছু এক্সপ্লেনেশন দিতে শুরু করেছেন। আমি বলছি আন্টির কাছে জিজ্ঞাসা করব? আমি বিশ্বাস করি আপনাকে, এসবের দরকার পড়বে না। আরিফ স্বস্তি পেল। রবির নরম মনটা সে নিজের মতো করে গড়ে নিয়েছে, এই বিশ্বাসটা তার মাঝে দৃষ্ট হলো। আরিফ নরম সুরে রবিকে ডাকলো, রবি। রবি খুব নিচু সুরে উত্তর বলল, হুঁ। আই লাইক ইউ, নো আই লাভ ইউ। রবি মনে হলো এ যেন ভুল শুনলো। প্রিয় মানুষের থেকে ভালোবাসার কথা শুনতে এত ভালো লাগে তার জন্য ছিল না রবির। রবি কিছুক্ষণ চুপ করে রইলো। আরিফ ফের বলল, কি যে বলছো না যে? রবি তখনই চুপ রইলো। আরিফ বুঝলো মেয়েটা লজ্জা পাচ্ছে। লজ্জার পরিমাপ বাড়িয়ে আবার বলল, বেশ, এখন উত্তর দিতে হবে না, উত্তরটা না হয় বাসর রাতে দিও। রবি লজ্জায় পরিমাপ আরো বাড়লো। অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ুন, রাখছি বলেই ফোনটা কেটে দিল রবি।
আরেক শব্দ করে হেসে উঠল রুমির কাণ্ড। অন্যদিকে অনিয়ন্ত্রণের বুকের ধুকধুকনি নিয়ে রবি ফোনটা বুকের উপর চেপে ধরে ঘাপটি মেরে শুয়ে রইল। প্রেমের রং লেগেছে তার হৃদয়ে, কিন্তু বোকা মেয়েটা জানে না কত বড় বিশ্বাসঘাতকতার প্রেমে মরেছে তার অবুঝ মনটা। ফারহানা সাব্বির ফ্ল্যাটেই আছে। সাব্বিরের ওয়াইফ মেয়েকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে গেছে, তাই সাব্বির বাড়ির ফেরার তাড়া নেই। ও ফারহানার সাথে ফ্ল্যাটে রয়েছে। রাত প্রায় ৩টার কাছাকাছি সাব্বির খুব সাবধানে ফারহানার ঘরে ঢুকলো। ফারহানা তখন বেঘরে ঘুমাচ্ছে। সাব্বির গিয়ে ফারহানার পাশে শুয়ে পড়লো, ওকে পিছন থেকে জড়িয়ে ধরে মুখ গুজলো গলায়। ঘুমের মধ্যে নড়ে চড়ল ফারহানার। চোখ মেলে পিছনে ফিরে সাব্বিরকে দেখে সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো ফারহানা। সাব্বির কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, সরে গেলে কেন? ফারহানা শাড়ি ঠিক করতে করতে বলল, ওই ঘরে কেন, তুমি পাশের ঘরে ঘুমালে না? সাব্বির এবার উঠে বসলো, হেডবেডের সাথে হেলান দিয়ে বলল, তোমাকে এই ঘরে একা রেখে অন্য ঘরে আসছিল না? তোমাদের কাছে পেতে ইচ্ছা করছিল খুব। ফারহানার সাথে সাথে নাকচ করলো, নিজের ঘরে যাও সাব্বির, ডিভোর্সটা হোক, বিয়ের পরে সব হবে। সাব্বির মানতে নারাজ। ও ফারহানার মুখটা নিজের হাতের আঁচড়ে নিয়ে মুখখানা কণ্ঠ পড়ল, সব পরে হবে বেবি, আই নিড ইউ নাও প্লিজ, মানা করো না। সাব্বির ফারহানাকে ফের বলল, দেখো এটা প্রথমবার নয় যে আমরা ইন্টিমেট হচ্ছি, আগেও হয়েছে, কিন্তু সেটা লুকিয়ে। এখন তো আর কোনো ভয় নেই, তোমার স্বামীও তোমাকে ডিভোর্স দিয়ে দিবে আর আমার বিয়েও করে নিব, তা কিসের সমস্যা? ফারহানা শুনতে রাজি হলো না, কিন্তু সাব্বির প্রচারণায় পরে আর বারণ করলো না। বৈবাহিক সম্পর্ক বহির্ভূত এক অবৈধ সম্পর্কে নিজেকে পুরোপুরি বিলিয়ে দিল ফারহানা। সাব্বির সুযোগে পূর্ণ ব্যবহার করলো, নিজের জৈবিক চাহিদা মিটিয়ে নিজে নিল ফারহানাকে দিয়ে। কিন্তু এই নোংরা সম্পর্কের পরিণত সম্পর্কে দুজনে কেউ চিন্তা করেনি। সব লোকানো পাপের হিসাব একজনের কাছে থাকে, তিনি সময় মতো সবটা ফেরত দেন। ভোর ৫টা নাগাদ জ্বর ছুটল তুষির, পুরোপুরি নয়, ১০৩ থেকে ৯৯-তে নেমেছে তাপমাত্রা। তুলি রাতে জলপট্টি দিয়ে দিয়েছিল, তারপর ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে, তার কারণে সকালের দিকে ঘাম দিয়ে জ্বর ছেড়েছে। তুষি দুর্বল শরীর নিয়ে উঠে বসলো। গায়ে ঘামের গন্ধ হয়ে গেছে, এমন ঘামের ভেজা পোশাক স্বস্তি হচ্ছে না। তুষির কাপড় পরিবর্তন করে ফেললো, ঘামে ভেজা কাপড়গুলো ধুয়ে বেলকনিতে নেড়ে দিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়লো তুষি। মাথায় ভার হয়ে আসছে, শরীর অনেক দুর্বল এখন। একটানা শুধু বিশ্রাম আর খাওয়া দাওয়া করলেই এই ক্লান্তি শেষ হবে। তুষি চোখ বুঝলো, কিন্তু ঘুম ধরা দিচ্ছিল না। শরীর ক্লান্ত, তাকিয়ে থাকার মতো শক্তিটুকু অবশিষ্ট নেই বোধ হয়, কিন্তু মানসিক স্বস্তি ওকে ঘুমাতে দিচ্ছে না। নিজের ফোনটা হাতে নিয়ে ইউটিউবে থেকে আয়াতুল কুরসি চালু করলো। ফোনটা বেডের পাশে রেখে চোখ বন্ধ করে রইলো। সুমিষ্ট কোরআন তেলাওয়াত শুনতে শুনতে একসময় ঘুম এসে হানা দিল দু চোখে। তুষির সেই ঘুম ভাঙলো সকাল ৮টায়। ঘুম ভেঙে সময় দেখতেই তুষি তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠলো, কোনো মতো হাত মুখ ধুয়ে বোরকা হিজাব পরে স্কুলের দিকে রওনা হলো। তুলি বারবার খেয়ে যেতে বললেও শুনলো না তুষি। ৮:৩০টায় ক্লাস শুরু, এর আগে গিয়ে কাট পাস করলেই ওই দিন অ্যাবসেন্ট হয়ে যাবে। ৩ দিন অ্যাবসেন্ট হলে একদিনের বেতন কাটা যাবে সাথে সাথে। খুব স্ট্রেস সিস্টেম, একটু এদিক থেকে ওদিক হওয়ার সুযোগ নেই। তুষি রিক্সা নিয়ে স্কুলে গেল, অন্যদিন হেঁটে গেলেও আর দেরি হওয়ার রিস্ক নিতে চায়নি তুষি। একদিনের বেতন থেকে নিশ্চিত ২০ টাকা রিক্সা ভাড়া, বেশি হবে না। তুলি রান্নার কাজ শেষ করে সাকিবকে কল করলো। সাকিব কল রিসিভ করে কানে ধরতেই মেজাজ খারাপ হলো তুলির। ঘড়িতে সকাল ৯:৩০ বাজে। এদিকে সাকিব এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখে রেগে গেল ও। চড়া গলায় বলে উঠলো, সাকিব কয়টা বাজে সকাল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? রাত জেগে কি চুরি করেছো? সাকিব ঘুমের রেশ তখনও কাটেনি তুলির। এমন কটকট আওয়াজে ও ধরপড়ে উঠে বসলো। গায়ের স্যান্ডেল গেঞ্জিটা টেনে বুকে থুতু দিয়ে বলল, এই সকালে তোমার চিল্লালে হয় না তুলি?
যখনই কল দাও এমন চিৎকার চেঁচামেচি করো, এত সহ্য করা যায়? ও তুমি সকাল 10টা পর্যন্ত নবাবের পোলার মতো ঘুমাবে আর আমি বললেই দোষ? তোমার অফিস নেই আজকে নাকি সেটাও ভুলে গেছো? চাকরি ছেড়ে দিয়েছি। সাকিবের এই ছোট্ট কথাটা যেন আকাশ ভেঙে পড়লো তুলির মাথায়। চাকরি ছেড়ে দিয়েছো মানে? এভাবে কিভাবে চাকরি ছেড়ে দিলা? বলা নেই খ নেই, চাকরি ছাড়লেই হলো? ওই চাকরি জোগাড় তো বাড়িতে একটা কথাও তোলা যেত না, এখন তো সেটাও যাবে না। তুমি চাকরি ছেড়ে দিয়েছো মানে? এই ফাজলামি করো না আমার সাথে, এসব ফাজলামি কিন্তু আমার খুবই অপছন্দ সাকিব। সাকিব বিরক্ত হয়ে বলল, ধুর, সকালবেলা তোমার সাথে আমি মজা করতে যাব কেন? আমার ঘাড়ে কয়টা মাথা যে তোমার সাথে মজা করব? মানে সত্যি তুমি চাকরি ছেড়ে দিয়েছো? মানে এখন তুমি পুরোপুরি বেকার, তাই তো? সাকিব নাক মুখ কুঁচকে বলল, অন্তত অসহ্যকর আলোচনা এসব ওর কাছে। তুলি সব কিছু নিয়ে বেশি রিয়াক্ট করে, এমনটাই মনে হয় সাকিবের। বেশি রিয়াক্ট করো না তুলি, চাকরি একটা গেছে আর আরো পাবো, এমনকি 8,000 টাকার চাকরি আমার পোষাতো না। 8,000 চাকরি বলে অবজ্ঞা করছো? এখন তো এটাও আর কপালে থাকলো না। এখন তুমি সব বাদ দাও, বিকালে দেখা করো, বাকি কথা ওখানেই হবে। তুলি সন্তুষ্ট হলো না, রাগ কমানি ওর। হুট করে এভাবে চাকরি ছেড়ে দেওয়াটা ওর কাছে একটু পছন্দ হয়নি। তুলি ফোন কাটার আগেই সাকিবকে শাসিয়ে বলল, শোনো সাকিব, পরের মাসের মধ্যে যদি এর থেকে ভালো চাকরি তুমি জোগাড় করতে না পারো তাহলে আমি নিজেই ব্রেকআপ করব তোমার সাথে। বেকার ছেলের কাছে আমার পরিবার আমাকে বিয়ে দিবে না, তাই ভেবে চিন্তে কাজ করো। তুলি ফোন কাটতেই সাকিব যেন হাঁপ ছেড়ে বাঁচল। আসলে তো ও নিজেই চাকরি ছাড়েনি, চাকরি চলে গেছে। কাজের প্রতি উদাসীনতার কারণে চাকরিটা গেছে সাকিবের। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করেই এই পরিণতি, কিন্তু তুলিকে তো বলতে পারবে না সাকিব, তাই মিথ্যা ঘটনা বানিয়ে বলল যে ও নিজেই চাকরি ছেড়ে দিয়েছে। তুলি রিপোর্টিং টাইপের ঠিক 1 মিনিট আগেই গিয়ে উপস্থিত হলো স্কুলে। দৌড়ে গিয়ে তিনতলায় উঠে কার্ড সানরুফ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল তুষি। টিচার রুমে গিয়ে চেয়ারে বসে স্কুলে আয়া জাহেদা খালাকে বলল, খালা 1 গ্লাস পানি দিয়েন। দুর্বল শরীর নিয়ে এতটা দৌড়ঝাঁপ সহ্য হচ্ছে না তুষির। জাহেদা খালা পানি রাখতেই তুষি ঢক ঢক করে পুরো পানিটা শেষ করলো। চোখ বন্ধ করে চেয়ারের সাথে হেলান দিয়ে বসে রইল কিছুক্ষণ। বাকি টিচার সবাই ক্লাস আছে। টিচার রুমে এসে তুষি আর ববিতা মিস আছেন। তুষি সচরাচর বেশ অ্যাক্টিভ থাকে ক্লাসে, আজ এমন ক্লান্ত দেখাচ্ছে তাকে, তাই ববিতা মিস জিজ্ঞাসা করলো, মিস আপনি কি অসুস্থ? ববিতা মিসের ডাকে তুষি ধীরে ধীরে চোখ মেলালো, সোজা হয়ে বসে বলল, একটু জ্বর এসেছিল মিস, এখন নেই, ঠিক আছি আমি। ববিতা মিস বিচলিত হলেন, সাথে সাথে বললেন, আপনি আমাদের আজকে এসেছেন কেন? তাহলে আমি ইনচার্জ মিসকে বলে দিচ্ছি আপনি বাসায় চলে যান, সুস্থ হলে আসবেন আবার। ধন্যবাদ মিস, তার দরকার পড়বে না, একটার দিকেই তো ছুটি। ববিতা মিস শুনলো না, চলে গেলেন ইনচার্জের কাছে জানিয়ে ছুটির ব্যবস্থা করতে। তুষিও বাধা দিল না, আসলে আজ তার শক্তি নেই ক্লাস নেওয়ার মতো। তুষি কিছুক্ষণ বসে গত 2 দিন ধরে ওর সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলো। সব এলোমেলো লাগছিল ওর কাছে। আরিফ তুষিকে চিট করা, চাকরি আর টিউশন, অন্যদিকে বিয়ের চাপ, বাড়িতে শিমলা, আর এখানে ওর বাবা। তুষি ভাবতে লাগলো এরপর ঠিক কি করবে। তুষি ফোন বের করে বাড়িতে কল করলো। ওর মা ধরতেই তুষি শক্ত গলায় বলল, শিমলাকে নিয়ে ঢাকায় চলে আসো আম্মু, এখানে বসে কোচিং করবে, তুমিও থাকবে এখানে। কোথাও চান্স পেলে তারপর তুমি বাড়িতে চলে যাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, কালকে চলে আসো তোমরা। রাজিয়া মিয়ার গলা শুনে অবাক হলেন, ভাবলেন হয়তো মাহবুব জামান হয়তো আবারও তুষিকে গালাগালি করেছে। রাজিয়া তাই জিজ্ঞাসা করলো, তোর আব্বু কি তোকে আবার মেরেছে? মা, আমাদের চলে আসতে বলছি কারণ এই ঘটনা গ্রামের ছড়ালে শিমলার ক্ষতি হবে। মেস
চাচিকে তুমি চেনো না? ওনার কানে একবার এই কথা গেলে পুরো গ্রাম জানবে। মেয়েটাকে নিয়ে নোংরা কথা উঠবে গ্রামে। আমি তাই চাচ্ছি না আম্মু ও এখানে এসে পড়ুক। মান সম্মান আগে, তারপর সবকিছু। বাকি কথা বাসায় গিয়ে বলবো। স্কুলে আছি আমি, রাখছি এখন। রাজি আর কিছু জিজ্ঞাসা করলো না। বড় মেয়ের সিদ্ধান্ত কখনো খারাপ হয় না, এই বিশ্বাস ওনার তুষির উপর আছে। রাজিয়া কল কেটে শিমলাকে গিয়ে বলল জিনিসপত্র গুছিয়ে নিতে, তারা ঢাকা চলে যাবে। হঠাৎ ঢাকা যাওয়ার কথা শুনে শিমলা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হঠাৎ ঢাকা কেন আম্মু? আমি তো এখানে পড়া শুরু করেছিলাম। এখানে নাগর জুটাইছিস না, এই কথা জানো গ্রামের মানুষ না জানে, তাই পালাইতাছি। কোন কুলঙ্গার যে তোর জন্ম দিয়েছিলাম আমি তা আল্লাহ জানে। এই কাজ করার আগে মরলি না কেন তুই? পারলে তোরে আমি ত্যায্য করে দিতাম, বদমাইশ একটা। মায়ের কথা শুনে শিমলার বুকে তীরের মতো বিঁধলো। মা তো তাকে কত ভালোবাসতো, কত যত্ন করতো। একটা ভুলের জন্য এত কথা শুনতে হচ্ছে ওকে। মা আর ভালোবাসে না, বাজে কথা শোনায়, মরে যেতে বলে ওকে। রাজিয়া চলে গেলে শিমলা দরজার দিকে তাকালো, যেখানে রাজিয়া দাঁড়িয়ে ছিল। শিমলার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল, শব্দ করে কান্না আসতে গেলেও মুখ চেপে কাঁদলো শিমলা। মনে মনে বলল, আমি এত বড় বোঝা হয়ে গেলাম আম্মা তোমার। সবাই আমাকে এখন ঘৃণা করতো, তাই না? আমার ভুল হয়ে গেছে আম্মা, আর কখনো এমন ভুল করব না আম্মা, আমাকে মাফ করে দাও। আর খারাপ কথা বলবো না, আমার অনেক কষ্ট হয় আম্মা তুমি যখন আমাকে মরতে বলো। ইনচার্জ ম্যাম জানালো প্রিন্সিপালের অনুমতি, তুষির 3 দিনের ছুটি মঞ্জুর হয়েছে। তুষির এক্সপ্লেন্ট ও ববিতা মিস লিখে দিয়েছে। তুষি কেবল স্বাক্ষর করে দিয়েছিল। ববিতা মিস এমন উপকার, তুষি কৃতজ্ঞতার জ্ঞাপন করলেন ওনার প্রতি। অনেক ধন্যবাদ আপনাকে মিস, আমার সত্যি ছুটিটা খুব দরকার ছিল। ব্যাপার না, সুস্থ হয়ে দ্রুত ফিরে এসো। আমরা সবাই তোমাকে খুব মিস করব ইনশাল্লাহ মিস, দোয়া করবেন। তুষি ববিতা মিসের থেকে বিদায় নিয়ে স্কুল থেকে বের হলো। সকালে না খেয়ে আসায় পেটে বেশ ক্ষুধা তুষির। হাঁটতে হাঁটতে বাসার দিকে রওনা দিল। আজ রোদ নেই, দুদিনের কড়া রোদ আর ঝাপসা গরমের পর আজ আকাশে মেঘ করেছে। তুষির তাই হাঁটতে তেমন অসুবিধা হলো না। ও চুপি চুপি রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে লাগলো। মিনিট দুয়েকের পরে আকাশে কালো মেঘে ছেয়ে গেল, সাথে বাতাসও আছে। তুষি আকাশের দিকে তাকিয়ে জোরে হাঁটতে শুরু করলো, কিন্তু বৃষ্টি কি আর সময় মানে। মিনিটের মাথায় ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো। তুষি দ্রুত পায়ে হেঁটে একটা ছোট্ট খাবারের দোকানের সামনে এসে আশ্রয় নিল। বৃষ্টির সাথে বাতাসের তীব্রতা কয়েক বৃষ্টির পানি চলে এসে লাগছিল তুষির গায়ে। তুষি সরে আর একটু ভিতরে গিয়ে দাঁড়ালো। গতকালের জ্বরের এখনো ভালো হয়নি, আবার নতুন করে বৃষ্টি পানি গায়ে লাগলে জ্বর বাড়বে। বৃষ্টির তোর বাড়ছে দেখে তুষি দোকানের বেঞ্চে গিয়ে বসলো। বেলা বাজে 11টা। তুষির ক্ষুধাও পেয়েছে খুব। তুষি দোকান থেকে একটা বাটার বোন কিনে নিকটবটা নামিয়ে খেতে শুরু করলো। এমন সময় পুরুষ লঙ্গি কণ্ঠে কানে এলো, তুষির একটা চা দিয়েন তো ভাই। চলবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সঙ্গেই থাকবেন।